আচ্ছা। আহ, আজকের ডেটা এন্ট্রি করানোর কথা ছিল। এর পরবর্তীতে আমরা ফেসবুক অ্যাড নিয়ে কথা বলবো, কিন্তু ডেটা এন্ট্রি আমি নেক্সট ক্লাসে নিচ্ছি। আজকের ক্লাসে হচ্ছে বেসিক্যালি আরও দুইটা টপিক, যেটা বর্তমান সময়ে মার্কেটিংয়ের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। দুইটা জিনিসই কাভার করব, একটা হচ্ছে মোবাইল মার্কেটিং, আর একটা হচ্ছে লোকাল বিজনেস অফ গুগল বিজনেস। লোকাল বিজনেস যারা করে, লোকাল বিজনেস বেসিক্যালি হচ্ছে ফিজিক্যাল বিজনেস যেগুলো থাকে, সেগুলোকে আমরা ডিজিটালি কিভাবে আনতে পারি, বা এটা কিন্তু মার্কেটারদের কাজ। লোকাল বিজনেস টু গুগল বিজনেস বা ডিজিটাল বিজনেস কিভাবে কনভার্ট করা যায়। যেমন আপনি দেখবেন প্রত্যেকটা বিজনেসের, আমরা যখন গুগলে লিখে সার্চ করি তাদের সম্পর্কে ডিটেলস কিন্তু আমরা পাই, ওটা কিভাবে করতে পারি। সো ফার্স্টে মোবাইল মার্কেটিং নিয়ে কথা বলি, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ডেটা এন্ট্রি নিয়ে যাব। সো মোবাইল মার্কেটিং এর বিষয় যদি বলি, মোবাইল মার্কেটিং বর্তমানে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট মার্কেটিং থিংস। দ্যাটস রিজন যে 90% ইউজার কিন্তু মোবাইল ইউজ করে বেসিক্যালি হচ্ছে যে কনজিউম করে, কন্টেন্ট কনজিউম করে। তো ওই জায়গা থেকে হচ্ছে মোবাইল মার্কেটিংটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এখন মোবাইল মার্কেটিং জিনিসটা কি হয় এটা একটু এক্সপ্লেন করি। এখানে একটা পিকচার দেখলে একটু বুঝতে পারবেন যে মোবাইল মার্কেটিংটা আসলে ইয়াটা কি, এবং মোবাইল মার্কেটিং এর বেনিফিটটা কি কি সেটা নিয়ে কথা বলবো। সেটা মোবাইল মার্কেটিং এর একটা জিনিস বলি। মোবাইল মার্কেটিং নাম্বার ওয়ান হচ্ছে সার্চ, ব্যানার্স, তারপর হচ্ছে লোকাল বেসড কুপনস, এমএমএস, তারপর এসএমএস, অ্যাপস, তারপর হচ্ছে প্রক্সিমিটি, এগুলো। দেন হচ্ছে যে মার্কেটিং সেন্স অফ থেকে যদি দেখি, আমরা কাস্টমারকে আমরা স্ট্র্যাটেজিক্যালি অ্যানালিটিক্স করতে পারবো। আরওয়াই এবং রেলেভেন্সি বেসিক্যালি হচ্ছে যখন একটা মোবাইল ইউজার যারা থাকে তারা কিন্তু সংখ্যার থেকে বেশি, ঠিক আছে। আপনার কন্টেন্টটা যদি মোবাইল স্ট্র্যাটেজিক যদি বানান, তাহলে সেখান থেকে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা বেশি। আপনি দেখবেন অনেক সময় যখন আমরা ইউটিউবে কন্টেন্ট দেখি, ইউটিউবে বিভিন্ন একটা মুভিতে এবং সঙে ইউজ করে, ওরা উপরে একটা ব্ল্যাক বার থাকে, নিচে একটা ব্ল্যাক বার থাকে, দেখছিলেন কখনো? অর্থাৎ ভিডিও একটার মধ্যে উপরে ব্ল্যাক বার, নিচে ব্ল্যাক বার, মানে ভিডিওটা হচ্ছে মানে ইউটিউবের সাইজের তো ভিডিওতে এরকম, কিন্তু মাঝখানে থাকে উপরে ব্ল্যাক বার থাকে, নিচে ব্ল্যাক বার থাকে। এর একটু ইউটিউবে ভিডিও দেখার সময় বা সং দেখলে কিন্তু পারবেন, অনেকগুলো সং এরকম থাকে। তো ওইটা কেন করে জানেন? ওটা করার মেইন রিজনটা হচ্ছে আমাদের ইউটিউব স্ক্রিনটা যেহেতু ছোট, কম্পিউটার স্ক্রিন বড়, সো আমরা যখন মোবাইলের দুই দিক থেকে যদি টান দেই তাহলে হচ্ছে পুরো স্ক্রিন জুড়ে ভিডিওটা চলে আসে। এরকমটা খেয়াল করছেন কখনো? আমরা পুরো কন্টেন্ট এরকম ধরে যখন টান দিব ইউটিউবের ভিডিওটা, তখন পুরো মোবাইল স্ক্রিন জুড়ে চলে আসে ওটা। হ্যাঁ, জুম ইন করলে পুরো, মানে মনে হয় যে পুরোটা একেবারে মিশে গেছে ইয়ার সাথে, মোবাইলের সাথে। তো ওটা দেখতে একটু সুন্দর লাগে। ওইটা কিন্তু স্ট্র্যাটেজিক ওয়াইজ করা হয়। এর পরবর্তীতে মোবাইলে কনজিউমারদের আরওয়াই বেশি হয়। রিজনটা কি জানেন? কম্পিউটারে যখন কোনো একটা মানুষ বাই করে, তখন ৩-৪ জায়গা বা হচ্ছে তার কাছে মাল্টিপল জায়গা অপশন সে দেখে। যেমন আমি যখন কম্পিউটারে দেখছি, এখানেও দেখছি, এখানেও দেখছি, এখানেও দেখছি, এখানে মাল্টিপল জায়গায় আমার থিং যাচ্ছে। বাট মোবাইলের ক্ষেত্রে দেখবেন একটা জায়গায় থাকে, বাটন একটা দেখছি মানে একটাই, মাল্টিপল জিনিস কিন্তু দেখা যায় না, যেহেতু স্ক্রিন ছোট। আবার মাল্টিপল জিনিস দেখতে হলে স্ক্রল ডাউন করতে, এখন অনেকে স্ক্রল ডাউন করে না, উপরে যেটা থাকে সেটার মধ্যে ক্লিক করে বেসিক্যালি হচ্ছে বাই করে। তো ওটার ক্ষেত্রে আরও এটা বেড়ে যায়। আর যদি এখানে মোবাইল মার্কেটিং এর বেনিফিট নিয়ে কথা বলি, তাহলে মোবাইল মার্কেটিং এর বেনিফিট হচ্ছে লো কস্টে করা যায়। সেকেন্ড হচ্ছে হেল্পস ইন বিল্ডিং কাস্টমার রিলেশনশিপ, কাস্টমারের সাথে আপনি একটু রিলেশনশিপ বিল্ড করতে পারবেন। তারপর হচ্ছে ট্র্যাক ইউজার রেসপন্স ইজিলি, টার্গেট স্পেসিফিক লোকেশন অ্যান্ড বুস্ট সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং, ঠিক আছে। এগুলো মোবাইল মার্কেটিং এর বেসিক কিছু বেনিফিট থাকে। এখন মোবাইল মার্কেটিং করার ক্ষেত্রে হচ্ছে বেসিক্যালি যদি আমি এখানে দেখি, ইম্পর্টেন্ট কিছু ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্সগুলো একটু বুঝেন। যেমন সিক্স, এখানে সিক্স আছে কিন্তু আরও মাল্টিপল অনেকগুলো আছে। সিক্স অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মোবাইল মার্কেটিং ম্যাট্রিক্স। ফার্স্ট, অ্যাক্টিভ ইউজার,
সেকেন্ডে হচ্ছে হাউ আর ইউর ইউজার নেভিগেশন বা নেভিগেটিং, এরপর হচ্ছে হাউ লং ডাজ আ ইউজার স্টে অন ইউর অ্যাপ, ইউজার রিটেনশন। যেমন এখানে অ্যাপের ক্ষেত্রে যদি বলি, আপনি যদি দেখবেন প্রত্যেকটা কোম্পানি যারা অনলাইন বিজনেস করে প্রত্যেকটা কোম্পানি একটা মোবাইল অ্যাপ থাকে, প্রত্যেকটা কোম্পানি এখন যারা কারেন্টলি আছে। মোবাইল অ্যাপের সুবিধাটা কি জানেন? একবার যখন আমরা একটা মোবাইল অ্যাপ ইনস্টল করি সেটা সহজে ডিলিট করি না, সহজে ডিলিট করা হয়। ম্যাক্সিমাম টাইম দেখবেন একটা মোবাইল অ্যাপ আমরা ইনস্টল করলে সেটা থেকে যায়। তো ওইটাতে সুবিধা হয় কি, ওটাতে আপনি ইউজ করেন না করেন, ওটা আপনার ওখানে থাকাতে আপনাকে বারবার রিমার্কেটিং বা রিটার্গেটিং করতে পারেন ইজিলি। তার পরবর্তীতে হচ্ছে রিটেনশন বেশি পাওয়া যায়, যেহেতু আমরা মোবাইলে টাইম স্পেন্ড বেশি করি। কারণ কম্পিউটার ম্যাক্সিমাম পিপল কম্পিউটার কিন্তু টাইম পাসের জন্য ইউজ করে না, ম্যাক্সিমাম পিপল কম্পিউটার ইউজ করে তাদের প্রফেশনাল ওয়ার্কিংয়ের জন্য, টাইম পাসের জন্য মোবাইল ইউজ করে। কম্পিউটারও কেউ কখনো ফালতু কাজ করার জন্য ব্যবহার করে না, ইম্পর্টেন্ট কাজের জন্য কম্পিউটার ইউজ করে। কিন্তু আমার যদি কোনো মুভি দেখতে হয়, কোনো কন্টেন্ট কনজিউম করতে হয়, তাহলে আমরা মোবাইল থেকে কনজিউম করি। কারণ শর্ট ভিডিও কিন্তু কম্পিউটার দেখলে কিন্তু এত ভালো লাগে না, মোবাইলে দেখতে যতটুকু ইউজ টু হয়। তো এটাতে আপনি রিটেনশনটা গ্র্যাব করা যায় মোবাইলে। এর পরবর্তী হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার, এটাকে আমরা ARPU বলে থাকি। কাস্টমার লাইফ টাইম ভ্যালু, কাস্টমার লাইফ টাইম ভ্যালু বুঝেন? আচ্ছা, কাস্টমার ওয়াকিং বুঝেন? কাস্টমার ওয়াকিং, আচ্ছা একটা জিনিস বলি, কাস্টমার লাইফ টাইম ভ্যালু কাকে বলে এটা আগে একটু বুঝিয়ে দিই। আমার একটা বিজনেস আছে, আপনি আমার কাস্টমার, আপনি আমার থেকে একটা জিনিস পারচেস করছেন। এখন আপনাকে আমার মার্কেটিং করে আনতে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট যেটা আমরা বলি, অর্থাৎ একটা কাস্টমারকে আনতে আমার কয় টাকা খরচ পড়ছে। তা আপনাকে আনতে যদি আমার যদি 100 টাকা খরচ পড়ে এবং আপনি আমার শপে এসে যদি 120 টাকার প্রোডাক্ট বাই করেন, তাহলে আমি আপনার থেকে 20 টাকা আর্ন করছি, কারণ আপনাকে আনতে তো আমার 100 টাকা খরচ হয়েছে, আবার প্রোডাক্টের ওইদিকে কস্ট আছে, তো আমি 20 টাকা আর্ন করছি এক্সাম্পল। এটা হচ্ছে পার কাস্টমার ভ্যালু, অর্থাৎ আমি প্রত্যেকটা কাস্টমার থেকে কয় টাকা করে পাচ্ছি। কিন্তু আপনি আমার লাস্ট নেক্সট 6 মান্থ কি 1 ইয়ার পর্যন্ত যত টাকার বাই করবেন সেটা হচ্ছে আমার কাস্টমার লাইফ টাইম ভ্যালু। অর্থাৎ আপনি আমার এই 6 মাসের মধ্যে আপনি অলমোস্ট আমার থেকে প্রায় 10,000 টাকা বাই করছেন, যেখানে আমার 2,000 টাকা প্রফিট, তাহলে আমার কাস্টমার লাইফ টাইম ভ্যালু হচ্ছে 2,000 টাকা। এটাকে আমরা কাস্টমার লাইফ টাইম ভ্যালু বলি। হ্যাঁ, যতবার পারচেস করবে। যেমন অ্যামাজনের ক্ষেত্রে যদি বলি, অ্যামাজন যখন মার্কেটিং ফার্স্ট যখন অনলাইন আসছে, নেট আসছে, তখন মানুষ তো অনলাইন থেকে পারচেস করার প্রতি এতটা বেশি হ্যাবিট ছিল না তাদের, বা হচ্ছে অনলাইন থেকে কি পারচেস করতো না, কারণ হচ্ছে প্রোডাক্ট ভালো পড়ে না না পড়ে এটা নিয়ে মানুষের অনেক ইয়া থাকতো। তো ওই জায়গা থেকে হচ্ছে বেসিক্যালি অ্যামাজনে কিন্তু এক একটা কাস্টমার আনতে কিন্তু প্রচুর টাকা কস্ট পড়তো। যেমন দেখা যেত অ্যামাজন একটা কাস্টমার আনতে 1,000 টাকা কস্ট পড়ছে, বাট হচ্ছে যারা কিনছে তারা হচ্ছে যে 100 টাকা বা 200 টাকার একটা প্রোডাক্ট কিনছে, অর্থাৎ নর্মাল প্রোডাক্ট। তাহলে আপনি বলতে পারেন অ্যামাজন তো লসে যাচ্ছে, লসে যাচ্ছে না? 1,000 টাকা যদি আপনাকে আনতে আমার কস্ট পড়ে, 200 টাকা যদি আপনি আমার প্রোডাক্ট বাই করেন, তাহলে আমার 800 টাকা লস যাচ্ছে। আর 800 টাকা যদি পার কাস্টমার লস যায়, তাহলে আমার যদি 1 মিলিয়ন ইউজার আনতে হয়, তাহলে কত কোটি টাকা লস যাচ্ছে। কিন্তু না, ম্যাট্রিক্সটা ওনার গেম ছিল ডিফারেন্ট। ওনার গেম ছিল যে আমি যদি পিপলদেরকে যদি অনলাইন শপিং এর সাথে যদি হ্যাবিটস টু করাতে পারি, তাদেরকে যদি এটা হ্যাবিট আনতে পারি, তাহলে আর কারণ একটা জিনিস দেখবেন, যখন আমরা অ্যামাজনে ঢোকার সময় কিন্তু লগ ইন করি, আমাদের একটা ড্যাশবোর্ড থাকে, তো আমাদের নিজেদের একটা ফ্লেক্সিবিলিটি থাকে। ওই জায়গা থেকে অ্যামাজন থিঙ্ক করছে যে উনি যেহেতু একটা 200 টাকার প্রোডাক্ট কিনছে এখন, কিন্তু নেক্সট উনি লাইফ টাইমে কিন্তু আরও অনেক টাকার প্রোডাক্ট কিনবে। তো যদি লাইফ টাইমে যদি উনি আমার থেকে যদি 10,000 টাকারও যদি প্রোডাক্ট কিনে, ওনাকে আনতে আমার 1,000 টাকার 800 টাকার ঘাটা এটা উঠে যাবে। ঘাটা বলতেছে বুঝে মানে লস আর কি, মানে 800 টাকা যে লসটা হয়েছে এটা উঠে যাবে, কারণ হচ্ছে উনি পুরো লাইফ টাইমে যদি অ্যাটলিস্ট 10,000 টাকারও যদি বাই করে, হ্যাঁ, তখন অ্যাকুইজিশন কস্ট হিসাবে ইয়ে হবে, কিন্তু বাকিগুলো আমার প্রফিটে যাচ্ছে। এটাকে আমরা কাস্টমার লাইফ টাইম ভ্যালু বলি, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর কাস্টমার ওয়াকিং যেটা বলি, ওয়াকিং এটা ফিজিক্যাল বিজনেসের সাথে মানে কাজ করে। একটা কাস্টমার আপনার শপে আসছে, তাহলে শপে আসে একবার, তাহলে তার ওয়াক ইন হচ্ছে একবার। লাস্ট
নেক্সট 6 মান্থ কি 1 ইয়ারের ভিতরে তিনি কয়বার আপনার শপে আসছে বা সেটাকে আমরা কাউন্ট করতে হয় বিজনেস এরিয়াতে। কারণ হচ্ছে আমি আপনাদেরকে হয়তো কোনো একটা ক্লাসে বলছিলামও যে নতুন কাস্টমার আনতে 60 টাকা খরচ বেশি পড়ে, পুরান কাস্টমার আনতে 60 টাকা কম খরচ পড়ে। ঠিক আছে, তো ওয়াকিংটা কাউন্ট করতে হয়। আপনি বিজনেসে প্রত্যেকটা ম্যাট্রিক্স কাউন্ট করতে হয় যাতে আমরা ওটা অনুযায়ী স্ট্র্যাটেজি তৈরি করতে পারি, বিভিন্ন ডিসকাউন্ট অফার তৈরি করতে পারি। হ্যাঁ, খরচ যাতে কম হয়। কারণ হচ্ছে যে বিজনেসের দুইটা ফান্ডামেন্টাল বিষয়, বিজনেস যদি বড় করতে হয়। কারণ একটা বিজনেস আছে এস্টাবলিশ বিজনেস, এস্টাবলিশ বলতে মানে হচ্ছে সাস্টেন আছে, কিন্তু হচ্ছে একটা সময় গিয়ে দেখা যায় বিজনেসটা আর গ্রো হচ্ছে না। যেমন আপনি একটা বিজনেসকে 1 কোটি টাকা পর্যন্ত নিতে পারছেন, কিন্তু আপনার ড্রিম আছে 10 কোটি টাকায় নেওয়ার, সেটা নিতে পারতেছেন না। দ্যাটস রিজন যে আপনার কিছু না কিছু জায়গায় আপনি আটকাচ্ছেন। এখন আটকাচ্ছেন কোন জায়গায়, ওই জায়গাগুলো আপনাকে ইয়া করার জন্য প্রিভিয়াস যে আপনি যত বছর ধরে বিজনেস করছেন সবগুলো ডেটা আপনাকে নিয়ে বসতে হবে। যখন আপনি সবগুলো ডেটা নিয়ে টেবিলে বসবেন এবং রিসার্চ টিমের সাথে বসবেন, তারা সবগুলো ম্যাট্রিক্সকে একসাথে একসাথে ইয়া করে তারা সে অনুযায়ী অফার করা, ডিসকাউন্ট বের করা, ইয়া করা, অপারেশন কোন দিকে কমানো যায়। কারণ হচ্ছে অপারেশন কস্ট কমাতে হয়। অপারেশন কস্ট বুঝেন? অর্থাৎ আমার পুরো বিজনেসটা রান করতে কয় টাকা খরচ পড়তেছে সেটা আমাদের ইয়া করতে হয়। কাজ বিজনেসে আবার আরেকটা ফান্ডামেন্টাল আছে, এটা হয়তো আপনারা মার্কেটিং নিয়ে কাজ করবেন কিন্তু আপনাদের বিজনেসও বুঝতে হবে। যদি বিজনেস না বুঝেন তাহলে আপনি বিজনেস ওনারকে গাইড করবেন কিভাবে? কারণ আমরা তো আলটিমেটলি বিজনেস নিয়ে কাজ করি, মার্কেটিং তো বিজনেসেই করবো। তো বিজনেস ওনারকে তো গাইড করতে হবে। তো ওটার ক্ষেত্রে আপনাকে বিজনেস এটাও বুঝতে হবে যে বিজনেসের দুইটা কস্ট থাকে। একটা হচ্ছে রানিং কস্ট, অর্থাৎ প্রত্যেক মাসে আমার কয় টাকা অ্যামাউন্ট কস্ট পড়তেছে। যেটা দেখবেন যারা বিজনেস ওনার থাকে এরা কিন্তু মার্কেটিংয়ের জন্য আলাদাভাবে একটা কস্ট রাখে। এবং মার্কেটিংয়ের কস্ট কত রাখা দরকার জানেন? আপনি যদি কোনোদিন কোনো এজেন্সি যদি দোয়া করে ইনশাল্লাহ যদি কাজ করেন, তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন, যারা আপনার কাছে বিজনেস ওনার আসবে তারা বলবে যে আমি এত টাকার বাজেটে ইয়া করতে চাচ্ছি, আমার বিজনেসের ইয়া করতে চাচ্ছি। আপনি তাদেরকে একটা সিম্পল একটা রুল বলবেন যে মার্কেটিংয়ের বাজেট আপনার এইভাবে ঠিক করলে হবে না, রেজাল্ট পাবেন না। কীভাবে ঠিক করতে হয়, একটা নিয়ম আছে। এটার নিয়মটা হচ্ছে আপনার আপনার 100 টাকার সেলস হচ্ছে বা হচ্ছে 100 টাকার বিজনেস, আপনাকে 35% মার্কেটিংয়ের জন্য ইনভেস্ট করতে হবে, তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন, নাহলে পাবেন না। কত পার্সেন্ট? সেলসের না, পুরো বিজনেস অ্যামাউন্টের। অর্থাৎ আপনার রেভিনিউ আসছে 1 লাখ টাকার, 35% আপনাকে মার্কেটিংয়ে ইনভেস্ট করতে হবে, তাহলে আপনি বিজনেসকে স্কেল করতে পারবেন, না হয় পারবেন না। ঠিক আছে, ওটাকে ওরা অ্যামাউন্টটা বলা দরকার না, এবার ও বুঝে নিবে যে ওর বিজনেসের রেভিনিউ অনুযায়ী কত টাকা মার্কেটিংয়ের জন্য ব্যয় করতে হবে। ঠিক আছে, অনেকে কিন্তু কম করে, তো কম করলে কি হয়, আলটিমেটলি সেল হয় না। আর যদি মার্কেটিংয়ের জন্য প্রপার বাজেট না দেন, তাহলে আমি মার্কেটিং কীভাবে করবো? কারণ একটা জিনিস হচ্ছে ডলারের রেট বাড়তেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদেরকে ট্যাক্স পে করতে হয়। নাম্বার থ্রি হচ্ছে আবার কন্টেন্ট আবার একরকম হয় না। দেখবেন আপনি, আমি 10 মিনিট স্কুলে দেখাইছিলাম, তাদের কিন্তু মাল্টিপল অনেকগুলো অ্যাড রান হচ্ছে। এতগুলো অ্যাড রান করা লাগে কেন? 58টা অ্যাড কেন রান করা লাগে? বিকজ কোন অ্যাডটা কখন ভালো পারফর্ম করে কেউ বলতে পারে না। ঠিক আছে, সো আমাদের মাল্টিপল অ্যাড রান করে কিন্তু আমাদেরকে ইয়া করতে হয়। অ্যাড রানিং অন 3-4টা ফেসের উপর বেস করে আমাদেরকে অ্যাড রান করতে হয়। যেমন আপনি যদি দেখেন, যখন ইলেকশন হয়, প্রিভিয়াস একটা ইলেকশনের আমি একটা ডেটা বলি। ইন্ডিয়াতে এটা ইলেকশনের সময় দেখবেন ইলেকশন আসার আগে কিন্তু কয়েকটা অ্যাড রান করছে, 3-4টা। যেমন হচ্ছে একটা অ্যাড রান করছে জনগণের ক্ষোভ নিয়ে ইলেকশনে আসার আগে, ওইটা নিয়ে একটা অ্যাড রান করছে। সেকেন্ড, যখন ইলেকশন সামনে আসতেছে তখন একটা অ্যাড রান করছে, যে মানে অ্যাডটা এরকম ছিল, আমি মুখে এক্সপ্লেন করতেছি, এখানে অ্যাডটা আমি দেখাতে পারি কিন্তু এখন সম্ভব পাবো না। মানে হচ্ছে একজন 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 জনগণকে বলতেছে দেশের এটা কি হবে, কে আসবে, এভাবে একটা অ্যাড রান করছে। যখন ইলেকশন চলে আসে তখন কি দিছে জানেন? আপকি বার মোদি সরকার অ্যাড। মানে হচ্ছে প্রথমে কিউরিয়াস করছে জনগণকে, তারপর জনগণ এটা নিয়ে একটু মানে ডিসিশন নিচ্ছিল। এর মধ্যে তারপর যখন ইলেকশনের যখন ডেট আসছে তখন এমন একটা অ্যাড দিছে যেটাতে হচ্ছে যে পার্টিকে আমি প্রমোট করতে চাচ্ছি সে পার্টি প্রমোট হচ্ছে। অ্যান্ড এর পরবর্তীতে অ্যাড দিচ্ছে কি, যখন ইলেকশন শেষ, আমাদের বিফোর মার্কেটিং আফটার মার্কেটিং দোনোটাতে মার্কেটিং অ্যাড রাখতে হয়। বিফোর মার্কেটিং অ্যাড রান করতে হয়, আফটার মার্কেটিং অ্যাড রান করতে হয়, বা হচ্ছে মার্কেটিং করতে হয়। বিফোর মার্কেটিংয়ে কি করতে হয়?
বিফোর মার্কেটিং আপনি আমার প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব, আফটার মার্কেটিংয়ে প্রোডাক্ট যারা ইউজ করছে তাদের টেস্টিমোনিয়াল মার্কেটিং করব। বুঝতে পারছি? ধরেন আমার ওয়েট লুসের প্রোডাক্ট, আমি ওয়েট লুসের জন্য প্রোডাক্টটা পিচ করলাম, ওটা মার্কেটিং করলাম, প্রোডাক্ট সেল হয়েছে। এরপরে প্রোডাক্ট সেল হওয়ার পর এটা যে যাদের ট্রান্সফরমেশন হয়েছে ওদেরকে দিয়ে আবার একটা মার্কেটিং করতে হয়, বিকজ মানুষ আপনার প্রোডাক্ট ট্রাস্ট করবে না, মানুষ ট্রান্সফরমেশনটা ট্রাস্ট করবে। যখন দেখবে যে অনেকগুলো টেস্টিমোনিয়াল আপনার কাছে আছে, অনেক মানুষের আপনার প্রোডাক্টের থ্রুতে বেনিফিট হয়েছে, তখন মানুষ আরও বেশি পারচেস করে। সো বিফোর মার্কেটিং আমাদেরকে মার্কেটিং করতে, আফটার মার্কেটিংও করতে হয়। সো এটা হচ্ছে একটা। তাহলে মোবাইল মার্কেটিং এর বিষয়টা বুঝতে পারছি। মোবাইল মার্কেটিং সিম্পল, কোনো আহামরি কোনো বিষয় বিগ বিষয় নেই। মোবাইল মার্কেটিং শুধু হচ্ছে আপনার এটা মোবাইলকে মোবাইল ইউজারদেরকে ইয়া করে টার্গেট করে বা মোবাইল ইউজারদের জন্য আলাদাভাবে একটা স্ট্র্যাটেজি তৈরি করে আমাদেরকে ওটা করতে হয়। যেমন মোবাইলের থ্রুতে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি, এই যেমন এটা মোবাইলের থ্রুতে আপনি এখান থেকে দেওয়া আছে। মোবাইলের থ্রুতে আপনি সার্চের থ্রুতে করতে পারেন, ব্যানারের থ্রুতে করতে পারেন, লোকেশনের থ্রুতে করতে পারেন, কুপনের থ্রুতে করতে পারেন, SMS এর থ্রুতে করতে পারেন, অ্যাপসের থ্রুতে, এগুলোর থ্রুতে করা যায় মার্কেটিং। এছাড়া আর কোনো বিগ কিছু নেই। এখানে আরেকটা জিনিস দেখাই, যেমন এখানে মোবাইল মার্কেটিং এর মধ্যে আমরা তিনটা জিনিস যদি দেখি, একটা হচ্ছে টার্গেটেড মোবাইল প্রমোশনস, তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে পার্সোনালাইজ মোবাইল অ্যাডভার্টাইজিং, তারপর হচ্ছে মোবাইল এইড ক্রস চ্যানেল ইফেক্টস। তো ফার্স্ট একটা যদি দেখি লোকেশনাল, তারপর হচ্ছে টেম্পোরাল, কনটেক্সচুয়াল, এগুলোর মধ্যে আপনারা ইয়া করতে পারবেন। আর পার্সোনালাইজ মোবাইল অ্যাডভার্টাইজিং মধ্যে মোবাইল ডিসপ্লে অ্যাডভার্টাইজিং করতে পারবেন, পার্সোনালাইজ রিকমেন্ডেশন সিস্টেম ইয়া করতে পারবেন, তারপর হচ্ছে অপটিমাল অ্যাড সিকোয়েন্স করতে পারে। এটার একটা বিগ উদাহরণ যদি বলি, নগদ আর বিকাশ। দেখবেন নগদ আর বিকাশ কিন্তু আপনাদেরকে ডেলি বেসিসে মেসেজ দেয়, আসে না? মেসেজ আসে না? বিভিন্ন অফারে মেসেজ আসে, ক্যাশব্যাকের মেসেজ আসে, ঠিক আছে না? তো ওগুলো দেওয়ার মাধ্যমে ওদের কিন্তু দেখেন ওদের এখানে মার্কেটিং আর কোনো খরচ পড়তেছে। অর্থাৎ মনে করেন বিকাশের এখন কারেন্টলি ইউজার আছে 10 লাখ, এক্সাম্পল, আমার সঠিক নাম্বার খেয়াল নেই বা জানিও না, রিসার্চ করা হয়নি। তো 10 লাখ ইউজার যদি থাকে, 10 লাখ ইউজারের কাছে তারা একটা মেসেজ পাঠালে বা অ্যাপের থ্রুতে একটা নোটিফিকেশন পাঠালে কিন্তু চলে আসতেছে। 10 লাখ ইউজারকে কিন্তু অ্যাপটা ডাউনলোড করাতে কিন্তু অনেক টাকা খরচ করতে হয়েছে, কারণ হচ্ছে মানুষ সহজে অ্যাপ ডাউনলোড করে না। অ্যাপ ডাউনলোড করাতে কিন্তু অনেক মার্কেটিং করতে হয়, কিন্তু একবার যখন ডাউনলোড করা ফেলছে এখন লাইফ টাইম পর্যন্ত এটা আমরা ইউজ করতেছি, এটা সহজে কেউ ডিলিট করে না। লাইফ টাইম পর্যন্ত 10 লাখ মানুষকে ফ্রিতে মার্কেটিং করতেছে। এবার আমার কথা একটা বুঝবেন, আপনি বলবেন যে আমরা তো অফার দিলে তো নিই না। আপনি নেন না, কিন্তু 10 লাখ মানুষের মধ্যে যদি 1% মানুষও যদি নেয়, 10,000 মানুষ হয়। হ্যাঁ, তো 10,000 মানুষ যদি ওদের একটা প্রোডাক্ট যদি বাই করে, যেটা থেকে ওদের প্রফিট যদি আমি যদি 1,000 টাকা করে ধরে, 1,000 ইন্টু 10,000 মানে ফ্রিতে, এটা ফ্রি অফ কস্ট। যে রেভিনিউটা 10,000 মানুষকে সেল করে 1,000 টাকা প্রোডাক্ট সেল করে যে রেভিনিউটা পাবে, সেটা ফ্রি অফ কস্ট। অর্থাৎ সেটার জন্য না মার্কেটিং বাজেট লাগতেছে, না কোনো টিম লাগতেছে, কিছু লাগতেছে না, পুরোটা অটোমেট। সো এইভাবে করে আমাদেরকে ইয়া করতে হয়। তারপর হচ্ছে মোবাইল লিড ক্রস চ্যানেল ইফেক্ট, মোবাইলস ইম্প্যাক্ট ইন আদার চ্যানেল অ্যান্ড ক্রস ডিভাইস ইমপ্লিফিকেশন। তো এটার ক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে না, ইমপ্লিকেশন না। এখন এখানে বিষয়টা হচ্ছে, যদি আমাদের ক্লায়েন্ট যারা থাকবে তাদের বিজনেসে যদি তারা যদি মোবাইল অ্যাপ বানানোর যদি ক্যাপাবল হয়, কারণ হচ্ছে মোবাইল অ্যাপ বানাতে কিন্তু কস্ট লাগে প্রায়, আমি আমার একটা অ্যাপ বানানোর নিয়ে কথা বলছিলাম, প্রায় বলছিল 7 লাখ টাকা লাগবে। ইয়া দিয়া এটাকে কি জানি বলে, মোবাইল কোন একটা প্রোগ্রাম দিয়ে বানায়, অ্যান্ড্রয়েড অ্যাপেল, আর একটা হচ্ছে যে ইয়া অ্যান্ড্রয়েডে আইওএস, আইওএস না কি আইওএস, মোবাইলের একটা ইয়া আছে। কি ক্লাস করাচ্ছি, বলো। এসইও কম না, ক্লাস করাচ্ছি, ইম্পর্টেন্ট ক্লাস, ডিজিটাল মার্কেটিং ক্লাস। ওনার মিটিং করা, আমি ক্লাস না করে মিটিং করাবো। হ্যাঁ,
দরজাটা লাগান। আচ্ছা, তো এটা তাহলে মোবাইল মার্কেটিংটা বুঝতে পারছেন। হ্যাঁ, মোবাইল মার্কেটিং এ শুধু হচ্ছে যে অ্যাপটা যদি আপনি বানাতে পারেন, আর সেকেন্ড হচ্ছে এসএমএস। এসএমএসটাও কিন্তু আবার ভালো কাজে ইয়া। যেমন আমি যদি এসএমএস সার্ভিস প্রোভাইডার যদি দেই, এসএমএস সার্ভিস প্রোভাইডার, হ্যাঁ, আমি কোনো ইয়াকে রিকমেন্ড করতেছি না, কারণ কোনটা ভালো কোনটা খারাপ আমি সঠিক জানি না, কিন্তু আমি এমনি দেখাচ্ছি যে এসএমএস সার্ভিস প্রোভাইডারে কিভাবে করে সার্ভিস দেয়। এসএমএস সার্ভিস প্রোভাইডার ইন বাংলাদেশ, হ্যাঁ, যেমন এটা দেখেন, এটা হচ্ছে একটা এসএমএস সার্ভিস প্রোভাইডার। আমরা বলি না অনেক সময় যে আমাদেরকে এয়ারটেল, তারপর হচ্ছে এরকম বড় বড় কোম্পানিরা কিভাবে এসএমএস পাঠায়, হ্যাঁ, ওরা এইভাবে করে পাঠায়। বেসিক্যালি হচ্ছে ওরা বিভিন্ন এসএমএস সার্ভিস প্রোভাইডারের কাছে যায়, তাদেরকে বলে যে তুমি আমাদের অ্যাডটা ইয়া করো, যেমন হচ্ছে এইটা বাংলাদেশের সেরা রেট 30 থেকে 40 পয়সা প্রতি এসএমএস, অর্থাৎ একটা এসএমএস পাঠাইতে আপনাকে 30 থেকে 40 পয়সা খরচ করতে হবে। তাহলে 1 টাকায় কয়টা এসএমএস পাঠানো যাবে? 30 থেকে 40 পয়সা যদি এক পার এসএমএস লাগে, তাহলে 1 টাকায় কয়টা পাঠানো যাবে? 2টা কি 3টা? তিনটা, তিনটা সামথিং। তাহলে 3টা অ্যাড আমি পাঠাতে পারবো। ঠিক এটাই, এখানে আর করতে হবে না, আমাকে কোনো টেনশন করতে হবে না, আমি এদেরকে দিয়ে দিব। আর আরেকটা দেখাই, ঠিক আছে, এটা জানতেন আগে এসএমএস কিভাবে পাঠায়? এই জিনিসটা আগে জানা ছিল কারো? এই জিনিসটা কারো জানা ছিল যে এসএমএস কিভাবে পাঠায়? জানতেন যে কিভাবে পাঠায়? আচ্ছা, এমন আবার এটা আরেকটা আছে, বাংলাদেশের সেরা রেট 30 পয়সা। এদের এদের এসএমএস হচ্ছে চিপ এসএমএস রেট, লোয়েস্ট রেটে পাবেন, লোকেশন বেসড এসএমএস পাঠাতে পারবেন, এত সাপোর্ট পাবেন, 2 ওয়ে এসএমএস পাঠাতে পারবেন, সেন্ডও করতে পারবেন, রিসিভও করতে পারবেন। এর পরবর্তীতে হচ্ছে এদের দেখেন, বাজেটিং বা প্যাকেজটা দেখেন। যেমন এটা হচ্ছে 35 বিডি, মিনিমাম আপনাকে একটু জুমিং করি, মিনিমাম আপনাকে বাই করতে হলে 70 টাকা বাই করতে হবে, যেটাতে আপনি 200 জনকে মেসেজ পাঠাতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, মার্কেটিং টুলস। 70 টাকায় আপনি 200 জনকে মেসেজ যদি পাঠান, এবং আপনার প্রোডাক্ট প্রাইস যদি অ্যাটলিস্ট যদি 200 টাকা করে হয়, তাহলে আমি যদি এখান থেকে যদি 10% যদি হিসাব করি, 20 জন, 20 জনও না 10 জনও যদি বাই করে, 200 টাকা প্রোডাক্ট 1000 টাকা, 70 টাকা কস্ট যাচ্ছে শেষ, তাহলে আপনার এদিকে কত, 900 টাকা আপনার প্রফিট। এটাই আর কি, আপনার 900 টাকা প্রফিট। এটাই তো, এটা বিজনেস। কিন্তু হচ্ছে যে আমি যেটা এখন আপনাকে ক্যালকুলেশন যেটা দিছি, এটা সবার জন্য অ্যাপ্লিকেবল না। আপনি যদি মনে করেন আমারও প্রোডাক্ট বানায় আমিও সেল করতে পারবো, বা ছোট বিজনেস ওনারাও করতে পারবো, এটা না। এটার জন্য হচ্ছে যে কাস্টমার যাদেরকে আমি পাঠাবো, তারা যে আসলে বাই করবে, তাদের আমার বাই ওই সেরকম অথরিটিটা আমি ক্রিয়েট করছি কিনা, সেটা সেটা একটু দেখতে হবে। কারণ হচ্ছে নতুন বিজনেস ওনাররা যদি এটা করে, তাহলে তাদের প্রোডাক্ট বাই না করার প্রবাবিলিটি বেশি। যারা অলরেডি ওয়েল নোন ব্র্যান্ড আছে তাদেরটা বাই করে ফেলতে পারে, কিন্তু নতুনদের বাই করবে না সহজে। এই জন্য নতুনদের শুরু থেকে উঠতে একটু টাফ হয়, আর অনেক টাকা ইনভেস্ট করতে হয় অলমোস্ট। যেমন আপনি যদি আমি যদি বলি একটা রিয়েল এক্সাম্পল দিই, জিও চিনেন? ইন্ডিয়ার সিম কোম্পানি জিও, মুকেশ আম্বানি সাহেবের সিম। যখন মার্কেটে এন্টার করছে, এই রিসেন্টলি আমি ওনার কেস স্টাডিটা দেখছিলাম। তো উনি যখন মার্কেটে এন্টার করছে, তখন অলরেডি ইন্ডিয়াতে 13টা সিম কোম্পানি অ্যাভেলেবেল ছিল, যাদের সিম অলরেডি, যারা অলরেডি কলকাতায় ইউজ করছিল, কলকাতায়, যারা অলরেডি এস্টাবলিশ ব্র্যান্ড। যেমন জিওর সিম রেট কম না, এটাই বলতেছি, মার্কেটিং স্ট্র্যাটেজিটাই বলতেছি, যে অলরেডি 13টা ব্র্যান্ড ছিল, তাদের মধ্যে ভোডাফোন, তারপর হচ্ছে এয়ারটেল, এরা অলরেডি নাম করা ছিল। এখন একটা, উনি যে 13টা সিম কোম্পানিকে ওয়েল নন ব্র্যান্ডকে যে টেক্কা দিবে বা কম্পিটিশন করবে,
ওটার জন্য উনি স্ট্র্যাটেজি খাটাইছে। কিভাবে খাটাইছে? ওনার যখন আইপিএল ছিল তখন তখন সবাই যাতে আইপিএল দেখতে পারে উনি টোটালি সিম ফ্রিতে দিছে। উনি প্রায় 100 কোটি টাকা শুধু ফ্রিতে খাওয়াইছে মানুষকে। তো 100 কোটি টাকায় শুধুমাত্র ফ্রিতে মানুষকে ইন্টারনেট দিয়ে দিচ্ছে। এখন সিম তো আবার এমন একটা জিনিস যেটা আপনি সহজে একবার যদি রেজিস্টার করে নিয়ে নেন, সহজে আমরা করি মোবাইল থেকে ফালাই না, ওইটা ওনার মার্কেটিংটা পরবর্তী কাজে লাগছে। তো মানে বলা হয় যে উনি ইন্ডিয়ার টপ 1% বা টপ নাম্বার 1 রিচেস্ট ম্যান, তারপরে উনি 100 কোটি টাকার বেশি মানে ফ্রিতে দিতে পারেনি যতটুকু পারছে। এর পরবর্তীতে চার্জ করা শুরু করছে। ঠিক আছে, তো কোনটা, কোন সিম? আমি জানি না এটা। তো এখন বিষয়টা হচ্ছে ওই যেটা বললাম, প্রথম শুরুতে একটু আপনাকে ইনভেস্ট করতে হবে। যেমন মুকেশ আম্বানির উদাহরণ দিলাম, 100 কোটি টাকা উনি ইনভেস্ট করেছে সেমনি শুরুতে। ঠিক আছে, তো যদি কোনো আপনার কাছে যদি এমন কোনো ব্র্যান্ড আসে যারা হচ্ছে নতুন স্টার্ট করছে, আপনি তাদের মার্কেটিং নিয়ে কাজ করবেন। তাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিবেন যাতে পরবর্তীতে তিক্ত কোনো অভিজ্ঞতা না হয়। তাদেরকে এটা বলে দিবেন আপনার রেজাল্ট আসতেও পারে নাও আসতে পারে, আমি 100% ট্রুলি বলতে পারবো না বা শিওরলি বলতে পারবো না, গ্যারান্টি দিতে পারবো না। দ্যাটস বিকজ যে আপনার ব্র্যান্ড এখনো ছোট, মানুষের ট্রাস্ট করাতেও কিন্তু একটু সময় লাগে। ঠিক আছে, তো এটার থেকে হচ্ছে কারণ হচ্ছে অনেকে এরকমটা নেগোশিয়েট করে, বেশিরভাগ বাংলাদেশে। অনেকেই দেখবেন, আমি অনেক ফ্রিল্যান্সারের সাথে কথা বলছি, ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার আমাকে একটা জিনিস রিপ্লাই দেয়, ভাই বাঙালির সাথে কাজ করবো না, বাঙালির সাথে কাজ করবো না। বাঙালিরা টাকা নিয়েও যেমন নেগোশিয়েট করে, পরবর্তীতে রেজাল্ট যদি না পায় সেটার জন্য আরেক করে, মানে প্যারা দেয়। ফ্রিল্যান্সাররা, বিভিন্ন ফ্রিল্যান্সারদের সাথে কথা বলছিলাম, মানে বাংলাদেশের পিপল হচ্ছে মানিও কম দিবে, নেগোশিয়েটও করবে বেশি, সেকেন্ডে আবার রেজাল্ট যদি মনের মতো না পায় আবার প্যারাও দেয় বেশি। ঠিক আছে, ওই জন্য অনেকেই কিন্তু দেখা যায় যে বাংলাদেশের সাথে কাজ করে না। কিন্তু আমরা ফার্স্টে আমি বলি পার্সোনালি লোকাল মার্কেটে কাজ করা দরকার, এটা আপনার একটা এক্সপিরিয়েন্স হবে। আর লোকাল মার্কেটে কাজ না করে আপনি যাইতে পারবেন না, কারণ হচ্ছে আপনার বাইরের কান্ট্রি পিপলদের সাথে কাজ করার জন্য যে এটিকেটটা লাগবে সেটা আপনার লোকাল মার্কেটে কাজ করে তৈরি হবে, বা যেই জিনিসগুলো লাগবে যেমন নেগোশিয়েট করা, বাঙালিদের সাথে কাজ করলে আপনি নেগোশিয়েশন ভালো শিখে যাবেন। এটা আর করতে হয় না, কারণ পরবর্তীতে ফরেন কান্ট্রি পিপলরা যে নেগোশিয়েট করে না যে ওরকমটা না করে, কিন্তু হচ্ছে ওরকম বার্গেন করে না, বাট ওটা নেগোশিয়েশন এখান থেকে যেটা শিখবেন ওটা কাজে লাগবে। হ্যাঁ, ওরা ফিক্সড প্রাইজের মানুষ। তারপর আবার তারপর সেকেন্ড প্যাকেজ যেটা আছে এটাতে যদি দেখি ফার্স্টের মধ্যে 2,000, 5,000, 10,000, যদি এখানে 2,000 SMS এর জন্য যদি নিই তাহলে আমার পার SMS এ 30 টাকা 30 পয়সা করে পড়বে। 10,000 নিলে তাহলে 27 পয়সা করে পড়বে। আর এর পরবর্তীতে যদি দেখি, এটা আবার মাস্কিং পার SMS, এটা মানে বাল্কে পাঠাবে আর এটা মনে হয় ইন্ডিভিজুয়াল পাঠাবে সম্ভব। আচ্ছা, আমি যদি এমনি এটা খেয়াল করি, এটা কিন্তু আমার প্যাকেজ এটা ভালো লাগছে, 10,000-এর 27 টাকা প্যাকেজ। এটা কিন্তু যারা বর্তমানে অলরেডি যেমন দারাজরা ইউজ করে, আমি যতটুকু জানি দারাজরা ইউজ করে, কারণ ওটিপি পাঠাইতে হয় বিভিন্ন, তারপর বিভিন্ন নেটটেক কোম্পানি এরা যারা হচ্ছে, তারপর চালডাল.com এরাও কিন্তু করে, কারণ এদের ডেলি বেসিসে মেসেজ পাঠাতে হয় এদের। হ্যাঁ, ই কমার্স ব্র্যান্ডের লাগে, তো আমার মনে হয় এটা কিন্তু একটা বেটার একটা অপশন। সো যদি এরকম লাগে কোনো ক্লায়েন্টের সার্ভিস, তাহলে এরকম করে প্রোভাইড করবেন। তাহলে মোবাইল মার্কেটিংটা আর কি বিষয় আছে, কুপন, অ্যাপ অ্যাপ তো বললাম কথা, আর সার্চের এগুলো তো করা যায়। ঠিক আছে, তাহলে মোবাইল মার্কেটিংটা বুঝতে পারছেন। এরপরে আসেন যে আমরা লোকাল বিজনেসে গুগল মাই বিজনেসের কথা বলি এবার। হোয়াট ইজ গুগল মাই বিজনেস, কারো জানা আছে? গুগল মাই বিজনেস সম্পর্কে কারো জানা আছে? জানা নাই? লোকাল বিজনেস বা ফিজিক্যাল বিজনেস ওনার যারা আছে তাদের বেসিক্যালি হচ্ছে অনলাইনে যদি প্রেজেন্স ক্রিয়েট করতে হয়,
তাদের সোশ্যাল মিডিয়াতে থাকতে হবে, সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট আপলোড করতে হবে, ফেসবুকে অ্যাড রান করতে হবে, প্লাস হচ্ছে গুগল মাই বিজনেসে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এতে করে তাদেরকে মানুষ সহজে ফাইন্ড আউটও করতে পারবে অ্যান্ড হচ্ছে রিভিউ দিতে পারবে। যেমন আমি যদি এখানে সেভেন ডেজ এবার দেখেন, যখন আমরা 7 ডেজ রেস্টুরেন্ট লিখে সার্চ করছি তখন আমাদের এদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল চলে আসে, ফুড পান্ডার প্রোফাইল চলে আসে। সেকেন্ডলি এখানে তাদের গুগল ম্যাপ চলে আসে, এবং এটা হচ্ছে তাদের, দেখেন এখানে অনলাইনে তাদের বিভিন্ন ব্রাঞ্চ আমরা দেখতে পাচ্ছি। যেমন এটা হচ্ছে 7 ডেজের মেইন, এটা কোন জায়গায়, 2 নম্বর গেট। আমি এটাকে একটু ইয়া করি। তারপর এটা আগ্রাবাদের ব্রাঞ্চ, এটা হচ্ছে ইয়ার ব্রাঞ্চ। এখন আমি যদি দেখি, আমার ধরেন আমি এখানে আগ্রাবাদে যাব, সো আগ্রাবাদে যাওয়ার আগে আমি এখানে ইয়া করলে আগ্রাবাদে নিয়ে যাচ্ছে। আমার এখানে আগ্রাবাদের লোকেশনটা আমি গুগল ম্যাপ থেকে দেখতে পাচ্ছি। ওকে, সেকেন্ডলি আবার এখানে এখানে আমার পুরো ডিটেলসের একটা ইয়া চলে আসছে। এখান থেকে তাদের আমি কি কি পাচ্ছি, নাম্বার ওয়ান হচ্ছে তাদের টাইটেলটা দেখছি, তাদের রেটিংটা দেখতে পাচ্ছি। রেটিংটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখানে প্রায় 958 জন রেটিং দিছে, 4 পয়েন্ট রেটিং দিছে সবাই। মানে হচ্ছে যে ভালো, তেমনটা বেটার না, কিন্তু বেটার। 4 পয়েন্ট রেটিং মানে একদম, মানে বেশি ডেলিশিয়াস ওরকমটাও না, কারণ যদি বেশি ডেলিশিয়াস হতো তাহলে 5 রেটিং দিত। ঠিক আছে, তারপরে এখানে ওদের আমরা বিভিন্ন লোকেশন দেখতে পাচ্ছি, অ্যাড্রেসটা পুরোটা দেখতে পাচ্ছি, কয়টা থেকে কয়টা খোলা থাকবে সেটাও দেখতে পাচ্ছি। যেমন এখান থেকে পুরো টাইমটা দেখা যাচ্ছে। ফোন নাম্বার দেখতে পাচ্ছি, ফুড ফুড পান্ডাতে যদি অর্ডার করতে চাই সেটাও দেখতে পাচ্ছি। ওয়েবসাইট তাদের নাই। এর পরবর্তীতে হচ্ছে তাদের যে ইয়াগুলো আছে, আইটেমসগুলো আছে বা মেনুগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। যেমন এক্সাম্পলের জন্য আমার মাটন তেহারি যদি আমার যদি খেতে ইয়া অর্ডার করতে চাই, তাহলে এখান থেকে কীভাবে দিব দেখি। ঠিক আছে, এখান থেকে কলের মধ্যে ক্লিক করলে কল করার পসিবিলিটি আছে। এর পরবর্তী হচ্ছে রেটিং, এখান থেকে রেটিং ইয়া করা যায়, দেন এগুলো। আচ্ছা বলেন, এখন এই যেমন আমি রিভিউ সেকশনে যদি যাই, দেখেন এখন মানুষের এখানে রিভিউ পড়তে পারছি, মানুষ কি বলছে। যেমন উনি এটা বলছে, তারপর আবার উনি এটা বলছে। ঠিক আছে, উনি যেমন ফুডের জন্য দেখেন, প্রত্যেকটার জন্য কিন্তু এখানে মার্ক দিচ্ছে পিপল। ফুড 5-এর মধ্যে, আউট অফ 5-এর মধ্যে 4, সার্ভিসের মধ্যেও ঠিক আছে, এটার মধ্যেও 4, মানে হচ্ছে ঠিক আছে, স্যাটিসফাইড। তারপর আবার যদি এটা দেখি, এর ফুড ভালো লাগছে, সার্ভিসটা ততটা ভালো লাগে নাই, আর এটাও ভালো লাগে নাই। ঠিক আছে, এটা কি জিনিস জানেন কি, এটা কি হয়? হ্যাঁ, আচ্ছা পরিবেশ, পরিবেশ ভালো লাগে না, অবশ্য পরিবেশ আমারও ভালো লাগে না, এদের পরিবেশটা সুন্দর নেই। তো তাদের রিভিউটা কি ছিল, old and classic but need to decorate the interior, food taste and price is good as before। তাহলে এখানে হচ্ছে বেসিক্যালি সে ডিনার করছিল। তাহলে এখানে বিষয়টা বুঝাতে চাচ্ছি যে আপনার যদি একটা ফিজিক্যাল বিজনেস থাকে, সেটা যদি আপনি অনলাইনে প্রেজেন্স করতে চান, তাহলে আপনার গুগল মাই বিজনেসে অ্যাকাউন্ট করতে হবে। এটা আমি দেখাবো এখন কীভাবে করতে হয়। গুগল মাই বিজনেসে অ্যাকাউন্ট করতে হবে। গুগল মাই বিজনেসে অ্যাকাউন্টের দুইটা বেনিফিট মেজর। একটা হচ্ছে আপনার অনলাইনে একটা প্রেজেন্স ক্রিয়েট হয়, আপনাকে মানুষ ইজিলি ফাইন্ড আউট করতে পারে, আপনার সাথে ইজিলি কন্ট্যাক্ট করতে পারে। এবং আপনি যদি পরবর্তীতে ইয়া করেন, অর্থাৎ দেখা যায় যে আপনি একটা অ্যাড দেখাইছেন, এখন ওই অ্যাডটা দেখে এখন আমি এখানে বসে আছি, এখন আমি অ্যাড দেখার সাথে সাথে তার আগ্রাবাদে চলে যাব না খাওয়ার জন্য। তা আমার যদি মানে ওটাতে আপনি দেখবেন সেলস অনেক কম হয়। কিন্তু আপনার যদি অনলাইনে যদি একটা ইয়া থাকে, তাহলে সেখান থেকে আমি ইজিলি আপনার সাথে কন্ট্যাক্ট করে আমি অর্ডার
করতে পারি, ঠিক আছে, এটাতে সেলস বাড়ছে। অর্থাৎ ফিজিক্যালি কেউ স্টোরে যাওয়া এখন পছন্দ করে না, রাদার দেন যদি ডেলিভারি হয় সেটা সেটা বেশি পছন্দ করে। তো সেটা করার জন্য তো আপনাকে অনলাইনে সার্চ করলে পাইতে হবে, এটাই তো। যেমন আমি অনলাইনে সার্চ করতে পাইছি, ওদের কন্ট্যাক্ট নাম্বার পাইছি, এখন আমি কল করবো, আমার এটা বিরিয়ানি, মটন বিরিয়ানি আজকে তো খাওয়া হবে না, অন্য কোনো দিন খাওয়ালে তখন আমি নক করবো। আচ্ছা, এর পরবর্তীতে এটাতে আপনি আর সেকেন্ড যে বেনিফিটটা, সেই বেনিফিটটা হচ্ছে যে কাস্টমার তাদের মতামত শেয়ার করতে পারছে এবং সেটাতে আপনার অথরিটি বিল্ড হচ্ছে। কারণ হচ্ছে নিজের প্রশংসা সবাই গায়, কিন্তু কাস্টমার যদি আপনার প্রশংসা করে তাহলে সেটা বেটার। এবং হচ্ছে কাস্টমার থেকে আপনি সাজেশনও পাচ্ছেন, যেমন তার এই কাস্টমারটা বললো যে ঠিক আছে, বাট হচ্ছে একটু যদি ইন্টেরিয়রটা নিয়ে একটু যদি ডেকোরেট করা হতো, তাহলে এটা নিয়ে বিজনেস ওনার কিন্তু কাজ করবে, ঠিক আছে। এভাবে এটাই তো বললাম যে আপনার যদি সেলস না বাড়ে, সেলস বাড়ানোর জন্য কাস্টমারকে স্যাটিসফাইড করতে হয়, কাস্টমারকে স্যাটিসফাইড করার জন্য তাদের রিভিউগুলো দেখতে হয়, তাদের রিভিউগুলোতে আপনার সম্পর্কে তারা কি কি বলছে এই জিনিসগুলো মেনটেন করতে হয়, ঠিক আছে। এর পরবর্তীতে এখন আমরা এটা কিভাবে ক্রিয়েট করব, এটাতে আসে। ওকে, এবার এটাতে আসে। তাহলে আমি যদি এখন গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, এখানে আমি গুগলে লিখে সার্চ করব গুগল মাই বিজনেস। হ্যাঁ, গুগল মাই বিজনেসে আসার পর এখান থেকে আমরা ফার্স্ট এটার মধ্যে চলে যাব, ফার্স্ট লিঙ্কের মধ্যে। এর পরবর্তীতে এখান থেকে আমাদের এরকম আসবে স্ট্যান্ড আউট অন গুগল উইথ আ ফ্রি বিজনেস প্রোফাইল, টোটালি ফ্রিতে ক্রিয়েট করতে পারবেন। এর পরবর্তীতে এটা টোটালি ফ্রি প্রোফাইল, নো কস্ট, ইজি ম্যানেজ ইউর প্রোফাইল, তারপর পার্সোনালাইজ, নিজের মতো করে আওয়ার দিতে পারবেন, ফটো দিতে পারবেন, পোস্ট দিতে পারবেন, মোর অ্যান্ড মোর। এর পরবর্তীতে এখান থেকে এগুলো আমরা একটু স্ক্রল ডাউন করে, যেমন নো হাউ কাস্টমার্স ফাইন্ড ইউর বিজনেস, আপনার কাস্টমার ইজিলি আপনাকে ফাইন্ড আউট করতে পারবে। দেন এখান থেকে, এবং এটার আপনার কাছে ব্যাকএন্ডে যখন অ্যাক্সেস থাকবে, ব্যাকএন্ডে আপনি দেখতে পারবেন এই বিষয়টা যে আপনার রিটেনশন কয়টা হয়েছে, কয়জন মানুষ ভিউ করছে, এগুলো জিনিস আপনি দেখতে পারবেন। সো আপনার কি কি করতে হবে, এটা যদি ক্রিয়েট করতে হয়, ফার্স্টে ক্লেম করতে হবে। ক্লেম মিনস হচ্ছে আপনাকে ক্রিয়েট আ বিজনেস প্রোফাইল অর ম্যানেজ অ্যান এক্সিস্টিং প্রোফাইল অন সার্চ অ্যান্ড ম্যাপস। তারপর হচ্ছে পার্সোনালাইজ, আপনার আওয়ার ফটোস আদার্স ডিটেলসগুলো দিতে হবে। এর পরবর্তীতে ম্যানেজ করতে হবে শেয়ার, আপডেট, রেসপন্স, রিভিউ, এগুলো নিয়ে আপনাকে এগুলো ম্যানেজ করতে হবে। তার পরবর্তীতে ওকে, তাহলে এখন শুরুতে চলে আসি। এখন এখান থেকে আমরা দিব ম্যানেজ নাওয়ের মধ্যে ক্লিক করব ফার্স্টে। এর পরবর্তীতে আপনাকে বলবো আপনার বিজনেসের নাম দেওয়ার জন্য। একটু এই পয়েন্টটা, এই ইয়াটা একটু সবাই ভালো মনোযোগ দিয়ে দেখেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ক্লায়েন্ট আপনাকে কিন্তু যদি ফিজিক্যাল বিজনেস ওনার হয়, সে কিন্তু ডিজিটালি এত কিছু বুঝে না, সে আপনাকে দায়িত্ব দিয়ে দেবে আপনার তার প্রোফাইল বানাইতে হবে। প্রোফাইল কীভাবে বানাবেন গুগলে দেখেন, এখানে ফার্স্টে বিজনেসের নাম দিতে হবে, আপনার বিজনেসের নাম যেটাই হোক, কারণ আমি একটা নাম দিচ্ছি, ওকে, এখান থেকে নাম দিলাম। এই নামটা দিয়ে দেওয়ার পর কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম, এটা আমার বিজনেসের নাম ধরেন এক্সাম্পল। এখন আপনাকে বলবে চুজ ইউর বিজনেস টাইপ, অনলাইন রিটেল, লোকাল স্টোর, সার্ভিস বিজনেস, কোনটা। এই দুইটার মধ্যে আমি একটু ডিফারেন্সিয়েট বলি। আপনার যদি অনলাইন রিটেল মিনস আপনার যদি অনলাইনের ওয়েবসাইট হয়ে থাকে, অর্থাৎ আপনি ওয়েবসাইটের থ্রুতে, যেমন কাস্টমার ক্যান পারচেস প্রোডাক্ট থ্রু ইউর ওয়েবসাইট, তাহলে আপনি এটা দিতে পারেন অনলাইন রিটেল। লোকাল স্টোর, দ্যাটস মিনস ফিজিক্যালি মানুষ আপনার ইয়াতে গিয়ে ভিজিট করবে। আর থার্ড হচ্ছে সার্ভিস বিজনেস, সার্ভিস বিজনেস হচ্ছে ওই কার ওয়াশিং যে বিজনেসগুলো থাকে, হ্যাঁ। এটাই কি আমরা ফিজিক্যাল বিজনেসকে অনলাইনে করছি, ওটাই না। আমি বলি যদি আপনার যদি স্টোর যদি ফিজিক্যালি থাকে তাহলে লোকাল স্টোর দিবেন, আর যদি অনলাইনে থাকে তাহলে এটা দিবেন। আর যদি বলেন যে অনলাইনেও আছে লোকালেও আছে দোনোটাতেই আছে, তাহলে এটাই দিবেন, ঠিক আছে। আর সার্ভিস বিজনেসটা তো বললাম যে কার ওয়াশিং সার্ভিস যে বিজনেসগুলো থাকে তারা এটা দিতে পারে। তো আমি এখান থেকে লোকাল স্টোর দিলাম, নেক্সটের মধ্যে ক্লিক করব।
এর পরবর্তীতে আমাকে বলবে এন্টার আ বিজনেস ক্যাটাগরি। এখন আপনার বিজনেস ক্যাটাগরি কি, ফার্মেসি, রেস্টুরেন্ট, নাকি মুদি দোকান, নাকি গ্রোসারি শপ, নাকি একটা আমাকে ইয়ে করতে হবে। যেমন হচ্ছে আমার এখানে ধরেন ফার্মেসি যদি দিই, ফার্মেসি বলে না, ফার্ম হাউস বলে, স্কুল, পিএইচ, এটা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো ফার্মাসি দিলাম, ফার্মাসি দেওয়ার পর এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করলাম। বিজনেস ক্যাটাগরি আপনার রেস্টুরেন্ট থাকলে রেস্টুরেন্ট দিবেন, যেটা ক্যাটাগরির মধ্যে পড়ে এটা দিবেন। এন্টার ইউর বিজনেস অ্যাড্রেস। এখন আপনার বিজনেস অ্যাড্রেস দিতে হবে, দ্যাটস বিকজ যে আপনার বিজনেসের গুগল ম্যাপ যাতে বানাতে পারে, ঠিক আছে, গুগল ম্যাপে যাতে লোকেশন বানাতে পারে। বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দিবেন, সিটি দিয়ে দিবেন, পোস্টাল কোড দিবেন। পোস্টাল কোড কীভাবে বের করে জানেন? পোস্টাল কোড কাকে বলে জানেন? কাকে? ওই আমাদের ডাকঘরে যে কোডটা থাকে ওটাকে পোস্টাল কোড বলে। পোস্টাল কোড কীভাবে বের করে আমি দেখাই, এটা লাগবে কিন্তু। পোস্টাল কোড ধরেন আমি 5 লাইশ থাকি তো, বা আমি বাইজিৎ থাকি, বাইজিৎ চিটাগং, অনেকে এটাকে পোস্টাল কোড বলে, অনেকে আবার জিপ জিপ কোড বলে। জিপ কোড আর পোস্টাল কোড দুটোটা কিন্তু এক, দুটোটার মধ্যে ডিফারেন্ট নেই। এই যেমন বাইজিৎ বোস্তামে আসছে, আমার এখানে দেখেন আমি এখানে কি লিখছি, চিটাগং বাইজিৎ পোস্টাল কোড। এটার হচ্ছে কত, পোস্ট কোড কত, এলাকাটা দিতে হবে। আপনি 5 লাইশে থাকেন, 5 লাইশ পোস্টাল কোড, চিটাগং 5 লাইশ পোস্টাল কোড। যেমন আপনি চকবাজার, এখন আপনি যদি চকবাজার বলেন ও ঢাকা চকবাজারও নিয়ে যেতে পারে, এই জন্য আপনাকে মেনশন করে চিটাগং চকবাজার দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি আমার চিটাগং দিছি, এটাতে চলে আসে। এখন এটা আমার আমার পোস্ট কোড হচ্ছে, পোস্ট কোড বলে, পোস্টাল কোড বলে, জিপ কোড বলে 4210। তাহলে এখান থেকে আমি যদি বাইজিৎ এটা দিই লোকেশনে, করছিল, তাহলে আমি বাইজিৎ দিই, অ্যাড্রেস লাইন, তারপর হচ্ছে সিটি হচ্ছে চিটাগং, তারপর পোস্টাল কোড হচ্ছে 42410 না, হ্যাঁ 4210, 4210, ওকে। এটা দেওয়ার পর দেন এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করেন। এখন এই পোস্টাল কোডের আবার আরেকটা কাজ আছে, কি কাজ জানেন? এই দেখেন আমার ম্যাপও বানায় ফেলছো। এই পোস্টাল কোডের আরেকটা কাজ আছে, আমার ম্যাপ, আমার ম্যাপ রেডি, ওকে। আমি আবার আমার মতো করে অ্যাডজাস্ট করতে পারবো, এদিকে না এদিকে হবে, এই জায়গায় হবে, ঠিক আছে, নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন। আবার এদিকে না এদিকে হবে, ডান, ঠিক আছে। আবার নিজের মতো করে রিসেট করতে হয়, কারণ অনেক সময় দেখা যায় যে আমি ওই লোকেশনে আছি, বাট হচ্ছে আমি ক্যান্টনমেন্ট কলেজের পাশে না, ক্যান্টনমেন্টের অপোজিটে আছি। তো এটা ও তো অনেক সময় বুঝবে না, ওটা আমাকে ম্যানুয়ালি ধরে কি করতে হবে, অ্যাডজাস্ট করে দিতে হবে। কারণ অনেক সময় দেখা যাবে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে যাই, আমাকে খুঁজবে পাবে না, কারণ এ পাশে খুঁজলে তো সারাদিনও পাবে না, আমি আছি এ পাশে। তো এটা আমাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। এরপর নেক্সটের মধ্যে যাব। এরপর হচ্ছে আপনার ডিটেলসগুলো দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে। আমি একটা ফোন নাম্বার লিখি, কী হয় দেখি, সাবমিট তো করবো না, 0167036। ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিয়ে দিবেন, নাইন আমি তারপরেও www ডট, আমি এমনি এক্সাম্পলের জন্য দিচ্ছি, myjourney.com, সামনে ক্লিক করলাম, put your business on the map, ওকে। এই দুটোটার মধ্যে চেক চেক মার্ক দিয়ে দেন, চেক মার্ক দেওয়ার পর কন্টিনিউর মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, এখন ভেরিফাই করতে বলবে, ইউ আর নাও ভেরিফাইড, নেক্সট। এখন আপনাকে আরও বলবে যে আপনার বিজনেস আওয়ার কখন কখন ইয়ে থাকে। সো আমার অফ থাকে, ফার্মেসি তো 24 ঘন্টায় অন থাকে, তো আমি সপ্তাহে এগুলো
সবগুলো করে দিই, টিক মার্ক দিয়ে দিই। ওপেনিং ক্লোজিং 40 আওয়ার, 2 আওয়ার, 4 আওয়ার। ওকে, আবার আপনার যদি স্পেসিফিক এতটা থেকে এতটা যদি ওপেন, এতটা থেকে এতটা ক্লোজ, এটাও আপনারা দিয়ে দিন, ঠিক আছে। আমি 24 আওয়ার দিয়ে দিচ্ছি। ওকে ওকে, কি অ্যাড বিজনেস ডিসক্রিপশন, আপনি আপনার বিজনেসের একটা 750 ক্যারেক্টারের ভিতরে একটা ডিসক্রিপশন লিখে দিবেন আপনার ব্যবসা সম্পর্কে। আমি এখান থেকে একটা এমনি এমনি একটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কি হয়েছে? আসো আসো, ক্লাসে চলে আসো। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে দুইটা জিনিস বলি। একটা জিনিস হচ্ছে আগামী নেক্সট 10 ইয়ার্স টু 20 ইয়ার্সের মধ্যে 70% ফিজিক্যাল বিজনেস অনলাইনে চলে আসবে। বিকজ দ্যাট এখন অনলাইনে আসা ছাড়া কোনো বিজনেস স্কেল আপ করা পসিবল না। কারণ হচ্ছে তুমি যদি একটা শপ এখন ওপেন করো, একটা ফ্যাশন শপ ওপেন করো, তুমি যে রিলেশনে আছো বা যেই এরিয়ার মধ্যে আছো ওই এরিয়ার পিপলদেরকে তুমি সেল আউট করতে পারবা। বাট তুমি যদি অনলাইনে চলে আসো, তুমি দারাজের থ্রুতে, অ্যামাজনের থ্রুতে বা আদার্স বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের থ্রুতে বা নিজের ওয়েবসাইট ক্রিয়েট করে তুমি পুরো ওয়ার্ল্ড ওয়াইড সেল করতে পারবা। সো যদি ওইখানে যদি তুমি থেকে থাকো তাহলে তুমি মনে করো ওল্ড ভার্সন, আমরা যেটা করে বলি, তোমার বিজনেস ওইটুকুর মধ্যে স্টাক থাকবে। বাট তুমি যদি স্কেল আপ করতে চাও তাহলে তোমাকে অনলাইন আসতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2, তুমি যেটা বলতে চাচ্ছ যে অনলাইন কেউ ব্যবহার করে না, ব্যবসা করতে হলে ব্যবহার করতে হবে। এখন আপনি যদি এত, ওইটা আলাদা বিষয়। ওনার যদি উনি বয়স্ক মানুষ হতে ওনার আলাদা বিষয়, ওনার ফ্যামিলি পার্সন যদি কেউ না থাকে ওটা আলাদা বিষয়। ওটাতেই তো আমার অনলাইনে হ্যাঁ আসছে কেন না আসবে কেন কোনটা? তা আসে প্রোফাইল ক্রিয়েট করছে এই জন্য আসছে, নাহলে কি বলো তুমি? তা হাওয়া থেকে তো আর আসে নাই, কেউ না কেউ তো বানাইছে। কি বোকার মতো কি প্রশ্ন করতেছ? তোমার প্রশ্ন তো লজিক্যাল প্রশ্ন না। হ্যাঁ, আচ্ছা বাদ দাও, ওনারটা ওনাকে ওনার চিন্তা করতে দাও, আমাকে আমার চিন্তা করতে দাও। ক্লাস করো। আচ্ছা, কেউ বানায় নাই অনলাইনে চলে আসছে, এটা কি কি কথা? আচ্ছা বাদ দাও, এখন হচ্ছে এটা ডিসক্রিপশন। এর পরবর্তীতে আমরা এখান থেকে ডিসক্রিপশনটা লেখার পর নেক্সট এর মধ্যে ক্লিক করব। আমার ডিসক্রিপশনটা হয়তো অ্যালাউ করবে না, তারপরে দেখি কি বলে। হ্যাঁ, এর পরবর্তীতে আসেন। ডিসক্রিপশন যখন দেওয়া শেষ, এখন আমাকে বলছে অ্যাড ফটোজ অফ ইয়োর স্টোর। এখন এখানে আপনাকে স্যাম্পল দিয়ে দিছি কিছু এক্সাম্পল, যে আপনার স্টোরের পিকচার হলো এরকম হবে, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, এরকম হতে পারে। সো এখন আপনার বিজনেস রিলেটেড, আপনার যদি, যেমন আমরা রিসেন্টলি 7 ডেজের ইয়াটা দেখলাম, ওদের বিভিন্ন খাবারের প্রোডাক্ট ছিল, তারপর বিভিন্ন সাইনবোর্ডের প্রোডাক্ট ছিল, ঠিক আছে। ওরকম ওরকম ইয়াগুলো আপনি, বা লোগো, আপনার লোগো থাকলে ওগুলো দিতে পারেন। সো আমি এখানে সিলেক্ট ফটোতে গেলাম, আমি যেহেতু ফার্মেসি দিচ্ছি, আমি একটা পিকচার দিয়ে দিচ্ছি এক্সাম্পলের জন্য। আপনি আপনার পিকচারটা করে নিয়ে, অ্যান্ড এখান থেকে মাল্টিপল পিকচার দিতে পারবেন। নেক্সটের মধ্যে গেলাম। এখন আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন, ভাই আপনি এরকম উল্টাপাল্টা জিনিসগুলো দিচ্ছেন তারপরেও অ্যাকসেপ্ট করতেছে, এটা না। ও এখন ভেরিফাইতে নিবে, লাস্ট যখন শেষ হয়ে যাবে আমার সব কিছু নেওয়া গেদার করা, এরপরে ওরা এটা ভেরিফাই নিবে। ভেরিফাই নেওয়ার পর এর পরবর্তীতে আমি যে লোকেশনটা দিলাম না, বা যে জিপ কোডটা দিছি না, পোস্ট কোডটা দিছি না, যেটা আমার ডাকঘরে, ওইখানে ওরা আমাকে একটা চিঠি পাঠাবে।
ওই চিঠিটা হাতে পাওয়ার পর এখানে একটা কোড থাকবে, ওই কোডটা যখন আমি এখানে দিব তখন এটা অ্যাক্টিভেট হবে, এটা ছাড়া অ্যাক্টিভেট হবে না, অর্থাৎ এটা অনলাইনে শো করবে না। বিষয়টা বুঝতে পারছি? তো ওটাও আমাদের কি কি করতে হয়, ডাকঘরে ওই যারা থাকে কি বলে জানি, ডাকঘরে যিনি চিঠি দেন ওনাকে কি বলে? হুম, লোকমাস্টার, লোকমাস্টার, পোস্টমাস্টার, লোকমাস্টার তো ট্রেন ইয়া কেমন, আচ্ছা পোস্টমাস্টারের কাছে যাইতে হয়। এটা একটু সিম্পল ইয়া বলি, পোস্টমাস্টার অনেক সময় কিন্তু চিঠি আসলে দেয় না বা ইনফর্ম করে না, অনেক সময় এরকম হয়। আর এটা যেহেতু আপনার বিজনেস রিলেটেড, এটা আপনাকে একটু ইয়া করতে হবে, নিজে থেকে গিয়ে ওনার সাথে, মনে করেন এখন আমি প্রোফাইল ক্রিয়েট করছি, পোস্টমাস্টারের কাছে যান ওই ইয়াতে, যার পর ওনাকে কিছু চা পানি খাওয়ার জন্য দেন। বাংলাদেশে তো চা পানি খাওয়া ছাড়া কিছু হয় না এমনি, কিছু চা পানি খাওয়ার জন্য দেন, ওনাকে বলেন যে আমার কিছুদিনের মধ্যে একটা চিঠি আসবে, চিঠিটা আমার খুব ইম্পর্টেন্ট, আমাকে একটু আমার এই নাম্বারটা রাখেন, আমাকে একটু ইনফর্ম করবেন শুধু। হ্যাঁ, আমি এসে নিয়ে যাবো, আপনার কষ্ট করে আসা লাগবে না, আমি নিজে এসে নিয়ে যাবো। তা কিছুদিন পর পর ওনার সাথে একটু ইয়া রাখবেন, কারণ আমি যতটুকু জানি 1 উইক কি 15 ডেজের মধ্যে পাঠায় দেয়। ঠিক আছে, এটা সেম ঘটনাটা ঘটে আবার ইউটিউব যখন মনিটাইজেশন দেয়, ইউটিউব ফেসবুক, তখনও কিন্তু আবার ঘটে। ঠান্ডা গেছে, ক্লাস করে আচ্ছা, ঠিক আছে। ইউটিউব আর ফেসবুকের ক্ষেত্রে কিন্তু অ্যাজ ইট ইজ সেম ঘটনাটা ঘটে। আপনাকে মনিটাইজেশন যখন আপনি এনাবেল করবেন, তখন আপনাকে কোড পাঠাবে, ওই কোডটা যতক্ষণ আপনি দিবেন না ততক্ষণ পর্যন্ত গুগল আপনাকে অ্যালাউ করবে না। ঠিক আছে, মানে হচ্ছে আপনার মনিটাইজেশন এনাবেল হবে না। ওইটার জন্য আপনাকে সেম কাজটাই করতে হবে, আপনাকে পোস্টমাস্টারের সাথে কানেকশন করে ওইটা ইয়া করতে হবে। ওইখানে একটা ছোট একটা কোড পাবেন, ওই কোডটা কেন পাঠায় আপনি বলতে পারেন, মোবাইল নাম্বারে তো পাঠাতে পারে, ইমেলও পাঠাতে পারে, এত কষ্ট করে একদম চিঠি পাঠানো লাগতেছে না, খামে করে। হ্যাঁ, ওটাতে ওইভাবেই আসবে, ওইভাবে আসবে। তো ওই জায়গা থেকে হচ্ছে বেসিক্যালি যখন আপনার মানে হচ্ছে ওইটা পাঠানোর মেইন রিজনটা হচ্ছে খামে করে বা হচ্ছে ফিজিক্যাল মেলটা পাঠানোর রিজন হচ্ছে যে আপনার লোকেশনটা জাজ করার জন্য, যে আপনি রাইট লোকেশন দিছেন কিনা। হুম হুম হুম। মানে ওই চিঠিতে তো কোড যেটা পাঠাবে 4 ডিজিট না 6 ডিজিটের একটা কোড পাঠায়, ওই কোডটা তো মোবাইল নাম্বারে পাঠাতে পারতেছে না বা ইমেলে পাঠাতে পারতেছে না, ফিজিক্যালি কেন পাঠাচ্ছে ওটা বলতেছি, রিজনটা হচ্ছে আপনার লোকেশনটা যে আপনি ভেরিফাই করার জন্য। মানে তারা তো কর্তৃপক্ষ তো আর এসে আপনার ইয়ে করবে না, ওটা যদি আপনার যদি ওই লোকেশনটা যদি রাইট হয়, তাহলে আপনি ওটার থেকে আপনি নিবেন। এই জন্য হচ্ছে আপনার লোকেশনটা ভেরিফাই করার জন্য ওটা ইয়া করে। ঠিক আছে, রিজন আছে, রিজন একটা বড় রিজন হচ্ছে অনেক সময় দেখা যায় হ্যাকাররা মানে ক্রিয়েট করে এক জায়গায়, কারণ হচ্ছে যে ইয়ার থ্রুতে তো আপনি ভিপিএন এর থ্রুতে তো ইয়া করতে পারবেন, একটা লোকেশনে থেকে আপনি অন্য লোকেশনে, যেমন আমি এরকম অনেকগুলো কেস দেখছি, যেগুলো মানে মুভি দেখছি, কেস বলতে সরাসরি তো দেখা হয়নি, মুভিতে দেখছি যে ইয়া মানে হচ্ছে যে একটা হ্যাকার, ও প্রায় 13টা দেশে অ্যাভেলেবেল আছে এখন, মানে অনেক বড় একজন ক্রিমিনাল ছিল। তো ওকে ফাইন্ড আউট করার জন্য অনলাইনে যখন ওদের সাইবার সিকিউরিটি বা সাইবার টিম যারা ইয়া করতেছিল, তারা দেখছে 13টা কান্ট্রিতে অ্যাভেলেবেল আছে, কি 13টা কান্ট্রিতে কোন কান্ট্রিতে এখন যাবে। ঠিক আছে, আবার কান্ট্রির মধ্যে আবার স্পেসিফিক কোন লোকেশন ওটাও সিলেক্ট করা যাচ্ছে না, কিন্তু 13টা লোকেশন ওকে দেখা যাচ্ছে। মানে এরকম ডেঞ্জারাস, তো হচ্ছে যে এটার জন্য হচ্ছে যে ইউটিউব আপনাকে আপনার লোকেশনটা জাজ করার জন্য বা ভেরিফাই করার জন্য ওটা পাঠানো হয়। তো এর পরবর্তীতে এখানে অ্যাডজাস্ট ইজিলি ইন মিনিট, দেখি গেট স্টার্ট, কিছু আস্ক করতে পারে সম্ভাব্য, 2 স্টেপ ভেরিফিকেশন করে নেবেন। আমি এখন করছি না, তাহলে আমার ইয়ারটা সাথে হয়ে যাবে। অ্যান্ড যখন 2 স্টেপ ভেরিফিকেশন করে ফেলবেন, আপনাকে এটা গুগল অ্যাডসের তরফ থেকে বা হচ্ছে গুগল থেকে আপনাকে পাঠিয়ে দিবে। ঠিক আছে, কিন্তু হচ্ছে এটার প্রোফাইলটা, আচ্ছা আমি 2 স্টেপ ভেরিফিকেশনটা, দাঁড়ান একটা মিনিট, আমার এটাতে পাঠাবো তো, এটাতে দিয়ে দিই GSIS223.com। ওকে,
টু স্টেপ ভেরিফিকেশন টার্ন অন, হ্যাঁ ঠিক আছে, টার্ন অন, হ্যাঁ তাহলে আমার ভেরিফিকেশনটা হয়ে গেছে, এটাও ভেরিফাই, এটাও ভেরিফাই, ডান। এর পরবর্তীতে হ্যাঁ ক্যাম্পেইনে নিয়ে গেছে কেন, স্কিপ, এই দেখেন এখন ইওর এডিট উইল বি ভিজিবল ওয়ান্স ইউর ভেরিফাইড। সো আপনাকে ভেরিফাই করতে হবে, তাহলে আপনি ভিজিবল হবেন এবং এডিট করতে পারবেন। ওকের মধ্যে ক্লিক করেন, দেখেন আপনার যখন ওরা আপনাকে একটা প্রিভিউ দিচ্ছে, প্রিভিউটা একটু দেখেন, আপনার যখন এটা ভেরিফাই হয়ে যাবে তখন আপনাকে এখান থেকে এই আপনার প্রোফাইলটা এভাবে শো করবে। এখানে আপনার লোকেশন শো করবে, বিজনেসের নাম শো করবে, আপনার অ্যাড্রেস যেটা আমি দিছি সেই অ্যাড্রেসটা শো করবে, মোবাইল নাম্বার যেটা দিছি এটা শো করবে, এটা শো করবে। এর পরবর্তীতে আরও এখান থেকে রিভিউ সবগুলো অ্যাজ ইট ইজ যেভাবে আমরা দেখছি, পাইছেন এবার? হ্যাঁ করতে পারবেন এরকম। এখন আবার এখানে আপনি আপনার ইওর বিজনেস অন গুগল, এখান থেকে আপনি আপনার সবগুলো ইয়া করতে পারবেন, এডিট প্রোফাইলের মধ্যে গিয়ে এডিট করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্য এটা ব্যাকলিং না, আপনার এখান থেকে মানুষ, হ্যাঁ এখান থেকে আপনার ইয়া চলে যাবে, এখানে অনেক বেনিফিট, এটা গুগল, আচ্ছা এখানে হচ্ছে বেসিক্যালি আপনার এটার থ্রুতে অনেক বেনিফিট হয়, আপনার প্রেজেন্স, স্ট্রং একটা প্রেজেন্স ক্রিয়েট হয়। হ্যাঁ এখান থেকে আপনি সবকিছু আবার আপনার প্রোফাইল এডিট করতে পারবেন, এরকমটা না যে গুগল একবার বানাইছি তো ওইটাই থাকবে, এটা না। আপনার লোকেশন যদি চেঞ্জ হয় তাহলে আপনি ইয়া করতে পারবেন, তারপর রিভিউগুলো ডিলিট করতে পারবেন, ফটো আবার অ্যাড করতে পারবেন, পারফরমেন্স ট্র্যাক করতে পারবেন, কয়জন আসছে কয়জন দেখছে, অ্যাডভার্টাইজিং। হ্যাঁ এটা গুগল মাই বিজনেসে গিয়ে করতে হবে। এখন যখন এটা ভেরিফাই হয়ে যাবে, আপনার ভেরিফাই তো করা, যেমন আমরা আমাদের সম্পর্কে ডিসক্রিপশন দিয়েছিলাম, এটা এটা দেখাচ্ছে। তার পরবর্তীতে এখান থেকে হচ্ছে আপনি এগুলো ইয়া করতে পারবেন, ট্র্যাক করতে পারবেন। আর একবার যদি ভেরিফাই হয়ে যায় দেন এর পরবর্তীতে আপনার কোডটা পাইতে হবে, কোডটা পাওয়া ছাড়া কিছু হবে না। সেই পারফরমেন্স, এটার মধ্যে ক্লিক করলে আপনি পারফরমেন্স ট্র্যাক দেখতে পারবেন। এই দেখেন যেমন হচ্ছে আমি এখান থেকে তারিখ দিতে পারবো, কত পিরিয়ড থেকে কত পিরিয়ড দেখতে চাচ্ছি, এখান থেকে দেখতে পারবো যে আমার ইয়া প্রোফাইল ইয়া কতটুকু হয়েছে। আমি আপনাকে ডাকছি না, আপনি চলে গেছেন কেন? এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার কয়জন ভিজিট করছে বা হচ্ছে কয়জন ইন্টারাক্ট করছে, কল কয়জন করছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, বুকিং কয়জন করছে, বুকিং এটা বেসিক্যালি হয় যে ইয়াতে হোটেল বিজনেস যারা থাকে ওদের এখান থেকে ডিরেক্টলি বুকিং করা যায়, বুকিং ট্র্যাক করতে পারবেন। তার ডাইরেকশন, ওয়েবসাইট লিঙ্কে কয়জন ক্লিক করছে সেটা দেখতে পারবেন। তাহলে বুঝেন প্রত্যেকটা ম্যাট্রিক্স এখান থেকে আপনি মেজার করতে পারবেন। বুঝতে পারছেন এবার? তাহলে গুগল মাই বিজনেসের হেল্প তো বুঝতে পারছেন, ডেটটাও দেখতে পারবেন কখন আপস অ্যান্ড ডাউন গেছে। এর পরবর্তীতে এখান থেকে আমি ক্লোজ করে দিচ্ছি। দেন এবার আপনি এটাকে কোথায় পাবেন এরকম ট্র্যাক করার জন্য বা হচ্ছে এগুলো ইয়া করার জন্য বেশি কিছু করতে হবে না, ইয়া করেন এখানে যাবেন গুগল মাই বিজনেস লিখে সার্চ করবেন। যখনই গুগল মাই বিজনেস লিখে সার্চ করবেন আপনি আপনার এই ইয়াটা পেয়ে যাবেন, এটাতে যান, এখান থেকে ম্যানেজ, ম্যানেজ না, ম্যানেজ তো নতুন হবে, এই তো ম্যানেজের মধ্যে এখন দেখেন, ঠিক আছে। আপনি আগে ম্যানেজে গেলে আমরা প্রোফাইল করার অপশন পেতাম, এখন ম্যানেজে গেলে আপনি আপনার প্রোফাইল এডিট করার অপশন পাবেন, যেহেতু বিকজ আমাদের, হ্যাঁ সব করতে পারবেন আপনি। এখন এটা পাবলিকলি ভিজিবল না তো, এটা কোন জায়গায় বলছে জানি দাঁড়া, এখানে লেখা থাকে কোথায়, মানে পাবলিকলি এখনো ভিজিবল হয়নি, এটা ভিজিবল তখন করবে যখন আপনার ইয়া হবে। আবার আপনি এখান থেকে ডিরেক্টলি অ্যাড ক্রিয়েট করতে পারবেন, যেমন আমি এখান থেকে দেখাই, যেমন এই অপশনগুলো পাবেন, এই এখানে লেখা আছে, লেখাটা অনেক সময় এক এক জায়গায় রাখে, অনলি ম্যানেজার অফ দিস প্রোফাইল ক্যান সি দিস, মানে হচ্ছে আপনি ম্যানেজার তো বা হচ্ছে আপনি ম্যানেজ করবেন তো শুধু আপনি এটা সি করতে পারবেন, আর এই ড্যাশবোর্ডটা কেউ সি করতে পারবে না বা দেখতে পারবেন আর কি। আপনি এখান থেকে কী কী করতে পারবেন, আনলক ইনসাইট অ্যান্ড নো কস্ট,
অর্থাৎ আপনি আপনার সমস্ত ডেটা দেখতে পারবেন উইদাউট কস্ট। সোশ্যাল মিডিয়া প্রোফাইল অ্যাড করতে পারবেন, কাস্টম ইমেল পাঠাতে পারবেন, তার পরবর্তী হচ্ছে অ্যাড ম্যাপ টু ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, পারফরমেন্স ট্র্যাক করতে পারবেন, তারপর হচ্ছে ডাইরেকশন টু ওয়েবসাইট করতে পারবেন, ক্রিয়েট অ্যাড ক্রিয়েট করতে পারবেন এখান থেকে, কনফার্ম ইয়োর হলিডে আওয়ার, এখান থেকে নিজের হলিডে আওয়ারগুলো করতে পারবেন, পিক আপ অ্যান্ড ডেলিভারি, এখান থেকে ডেলিভারি বিভিন্ন ইনফরমেশন শেয়ার করতে পারবেন, ফটো করতে পারবেন, অ্যাড্রেস, তারপর হচ্ছে যেমন আমার হচ্ছে যে এখনও অটো কমপ্লিট, আমাকে আরও করতে হবে পরবর্তীতে। গেট ইউর ফার্স্ট রিভিউ, এখান থেকে রিভিউ আপনি নিতে পারবেন, তারপর হচ্ছে যে ম্যাপ করতে পারবেন, এগুলোই। আর এটা এখনো পাবলিকলি দেখায়নি, তা কোথায় বলে জানি, দেখাটা পাচ্ছি না। হ্যাঁ, যখন ফাইনালাইজড হবে, এটা ফাইনালাইজড হতে প্রায় আমার জানা মতে সময় নেই, সামথিং 1 থেকে 1.5 মাসের মতো লাগে। অর্থাৎ তারা কোড এটা পাঠানো থেকে শুরু করে আপনি কোড এটা অ্যাপ্লাই করবেন, কোড এটা অ্যাপ্লাই করার পর আবার তারা ভেরিফাইতে নেবে, ভেরিফাইতে নিয়ে এখন ওরা ভেরিফাইতে নিচ্ছে, ভেরিফাই নেওয়ার পর এর পরবর্তী, যেমন আমার যদি দেখেন আমার ইনফরমেশন কিন্তু অলরেডি অনেক কিছু দেওয়া হয়ে গেছে, কমপ্লিট ইনফর্ম মধ্যে গিয়ে আমি আরও বেসিক যা যা ইনফরমেশন চাবে সেগুলো দিয়ে দিতে হবে, তাহলে পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেন এর পরবর্তীতে আমি এখান থেকে করতে পারবো। ঠিক আছে, আমাকে ওরা পাঠাবে, এটা রিভিউ করবে, রিভিউ করার পর কোডটা পাঠাবে, কোড আসতে 1 উইক থেকে 15 ডেজ এরকম সামথিং লাগবে। এর পরবর্তী আমি কোডটা অ্যাপ্লাই করব, কোড অ্যাপ্লাই করার পর আবার ভেরিফাইতে নিবে, যখন আলটিমেট সব কিছু দেখবে যে সব কিছু ঠিক আছে, কোড এটা বললাম না যেতে পাঠাবে, আপনার ডাকঘরে পাঠাবে। নো, মানে হচ্ছে আপনাকে একটু অ্যাওয়ার্ড থেকে আপনার নিজের করতে হবে আর কি। ওটা আপনি যদি এখন চাইলে পোস্ট মাস্টারের উপর ছেড়ে দিতে পারেন, কিন্তু হচ্ছে উনি যদি দায়িত্বটা না দেয়, কারণ অনেক সময় দেখা যায় যে চিঠি একটা আসলে আরও 2 সপ্তাহ পর দেয়। ঠিক আছে, তো আপনি যদি একটু অ্যাওয়ার্ড থাকেন, নিজের একটু পার্সোনালি দায়িত্ব নিয়ে যদি এটা করে থাকেন, আপনার আপনার জন্যই, আপনার বিজনেসের তাড়াতাড়ি হয়ে যাবে, না এটা আটকে থাকবে, আর যত ডিলে করবেন তত ডিলে হবে। তো ফার্স্ট করতে চাইলে 1 থেকে 1.5 মাসের ভিতরে ইনশাল্লাহ কোড পাঠিয়ে দিলে সেটাই করে ফেলতে পারবে। ঠিক আছে, আমি এটা এখন ডিলিট করে দিব অবশ্য। এখান থেকে এর মধ্যে ক্লিক করলাম, টার্মস অ্যান্ড কন্ডিশন, ইওর বিজনেস প্রোফাইল, সেটিংস, এখান থেকে আমি এটা ডিলিট করে দিতে, আর ডিলিট না করলে সমস্যা নেই এটা তো পাবলিকের আর ভিজিবল হচ্ছে না। ঠিক আছে, বুঝতে পারছেন তাহলে। তাহলে আজকে মোবাইল মার্কেটিং শেখা হয়েছে, সেকেন্ড হচ্ছে লোকাল বিজনেসকে আমরা গুগল মাই বিজনেসে কীভাবে নিয়ে যাব সেটাও দেখা হয়েছে। ঠিক আছে, আর কোনো কনফিউশন আছে বা কোনো ডাউট আছে? এতদিন মানে মনে করতেন যে এটা কিভাবে করে, গুগল মাই বিজনেসের এটা কিভাবে হয়, বা হচ্ছে লোকেশনগুলো কিভাবে দেখায়, এরকম ডাউট ছিল কারো? হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস দেখা এখানে, আমরা যখন কোনো সেলিব্রিটির নাম লিখি, ধরেন আমি এখানে আতিফ আসলাম, ধরেন বলেন তো, আমরা যখন এরকম কোনো পপুলার পার্সোনালিটি যখন নাম গুগলে লিখি, তাদের সম্পর্কে এরকম একটা ডিটেলস আসে উপরে, এর পরবর্তীতে তাদের বিভিন্ন সিঙ্গার হলে বিভিন্ন সং, তারপর যদি কি জানে বলে অথর হয়ে থাকে তাহলে তাদের বুকসগুলো আসে, তারপর যদি তারা যদি হয়ে থাকে, যেমন অ্যাক্টর হয়ে থাকে, যেমন সালমান খানে দিলে সালমান খানের সব মুভি চলে আসবে, শাহরুখ খানের মুভি চলে আসবে, তারপর হচ্ছে তাদের সম্পর্কে একটা বিস্তারিত একটা বায়ো থাকে, এর পরবর্তীতে তাদের স্পাউস, স্পাউস বুঝেন, ওয়াইফ, তারপর বর্ন কত ইয়ার বর্ন হয়েছে, কোন ইয়াতে বর্ন হয়েছে, তাদের চিলড্রেনের নেম, প্যারেন্টসের নেম, ন্যাশনালিটি, আদার্স ইনফরমেশনগুলো আমাদেরকে দেখায়। আচ্ছা বলেন তো, এই যে উপরে যে সেকশনটা আছে এই সেকশনটাকে কি বলা হয়? এখন যেটা দেখছি ওটাতে গুগল মাই বিজনেস ছিল, এটা কি সেকশন বলেন তো, বলেন বলেন। এটা হচ্ছে গুগল নলেজ প্যানেল। কি প্যানেল? গুগল নলেজ প্যানেল। ওইটা বিজনেসের জন্য, আর এটা হচ্ছে আরেকটা, এটা ডিফারেন্ট। এটা যেমন আপনি যে কোনো ফেমাস পার্সোনালিটি কি দিবেন, হ্যাঁ ফেমাস পার্সোনালিটি না, এটা এটা আপনি পিআর এজেন্সি বুঝেন, পিআর,
পিআর এজেন্সি এখানে পাবলিক রিলেশন এজেন্সি কতগুলো থাকে, তাদের কাজ হচ্ছে পাবলিকের সাথে আপনার সাথে একটা রিলেশন বিল্ড করা। সেটা বিভিন্ন আপনাকে বিভিন্নভাবে, যেমন হচ্ছে ফর্বস 30 under 30-তে লিস্ট করানো, টেডেক্স স্পিচ দেওয়ানো, মানে হচ্ছে আরও বিগ বিগ কাজ যেগুলো হচ্ছে যে অনেক ওয়েল নন পার্সনরা করতে পারে, যেটা আমাদের মতো অল্প ইয়ার মানুষে করতে পারে না। তাদের নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করার জন্য বা বিজনেস ব্র্যান্ড বিল্ড করার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের পিআর এজেন্সিরা হচ্ছে ইয়া করে থাকে, বা তাদের রেপুটেশন বিল্ড করার জন্য যা যা করা লাগে ওগুলো কিন্তু পিআর এজেন্সিরা করে। তো এটাও কিন্তু আপনি যদি ফেমাস পার্সোনালিটি হয়ে থাকলে এটা গুগল নিজেই করে দেয়, উইদাউট মানি নিজেই করে দিবে। কিন্তু আপনি যদি ফেমাস পার্সোনালিটি না হন তাহলে আপনাকে নিজে ম্যানুয়ালি করতে হবে টাকা দিয়ে। এটা আমি করার জন্য কথা বলছিলাম, প্রাইস 7K কি 8K চাইছিল আমার থেকে। 7টা থেকে 8টা, 7 থেকে 8 হাজার টাকা চাইছিল, এরকম একটা ইয়া করে দিবে। এখানে কি কি থাকবে, থাকবে পার্সনের নাম থাকবে, পার্সনের টাইটেল থাকবে, পার্সনের কিছু ছবি থাকবে, সোশ্যাল মিডিয়া থাকবে, স্পাউস, তারপর হচ্ছে সিঙ্গেল থাকলে তার স্পাউস থাকে না, সিঙ্গেল থাকলে ইয়া দেয়, এখানে এডুকেশন দেয়, এইচ দিয়ে দেয়, তারপর হচ্ছে বিভিন্ন আর্টিকেল থাকে, আর যদি আপনার যদি বুক থাকে তাহলে বুকগুলো শো করে। এটা হচ্ছে বেসিক্যালি গুগল নলেজ প্যানেল। এটা ম্যানুয়ালি করা যায়, আর ফেমাস হলে গুগল নিজেই করে দেয়। এটা বুঝতে পারছেন? ঠিক আছে। যদি এটা 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 ইয়া করতে চান, বা কোনো বিজনেস ওনার যদি তাদের, কারণ সে বিজনেস ব্র্যান্ডের সাথে পার্সোনাল ব্র্যান্ডটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অথরিটি বিল্ড হয়। সো যদি কোনো আপনার কাছে যদি কোনো বিজনেস ওনার যদি বলে যে এরকম আমরা আমার নিজে পার্সোনালিটির জন্য বা পার্সোনাল ইয়ার জন্য করতে যাচ্ছি, তাহলে তাকে আপনার সাথে যদি বিভিন্ন পিআর এজেন্সির সাথে কন্ট্যাক্ট থাকে, কন্ট্যাক্ট করাই দিতে পারে। এতে আপনি কমিশনও নিতে পারবেন। ঠিক আছে, একটা রেফারেন্স দিয়ে দিলে আপনি সেখান থেকে কমিশনও নিতে পারবেন। একটা ডিজিটাল মার্কেটারের সাথে বিভিন্ন ইয়ার সাথে কন্ট্যাক্ট থাকা দরকার। কার কার সাথে বলি, মানি সোর্সিং এর আয়ের কথা বলছি। যেমন ডাক্তাররা বিভিন্ন ওষুধ কোম্পানির সাথে থাকে না, সেম ডিজিটাল মার্কেটারের সাথে বিভিন্নদের সাথে থাকতে হয়, পিআর এজেন্সির সাথে থাকতে হয়, তারপর হচ্ছে ওয়েব ডেভেলপারদের সাথে সম্পর্ক থাকতে হয়, তার পরবর্তী হচ্ছে বিভিন্ন অ্যাডভোকেটের সাথে সম্পর্ক থাকতে হয়। অ্যাডভোকেট কি জন্য লাগে, যে যারা নতুন বিজনেস স্টার্ট করছে তারা ট্রেডমার্ক লাইসেন্স, ইনকাম ট্যাক্স বা এরকম ট্যাক্স পে করতে হয়, এগুলোর জন্য অ্যাডভোকেট লাগে। বা বিভিন্ন সি এর সাথেও সম্পর্ক থাকতে হয়, চার্ট লিগ্যাল কাজগুলোর জন্য সি এর সাথে সম্পর্ক রাখতে হয়। যদি আপনার যদি বিজনেসটা যদি মিড লেভেলে হয় তাহলে সি এর সাথে বসে তাদের অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন বিষয়ে, সি এ তো বুঝেন, চার্টার্ড অ্যাকাউন্টিং, ওনার সাথে ইয়া করতে হয়। তো ওনার ক্লায়েন্ট, আপনার কাছে ক্লায়েন্ট আসছে তো ওটা ওনার লাগতে পারে। তো ওনার সাথে যদি আপনি যদি একটা সম্পর্ক করেন, আপনি আপনার ক্লায়েন্টকে বললেন ঠিক আছে আপনার এটা করতে হলে আমার এরকম পরিচিত আছে, ওনার কাছে যান। হ্যাঁ হ্যাঁ, ওই যে মার্কেটের অলরাউন্ডার আমি বলি, মার্কেটের অলরাউন্ডার। তা আপনি ওয়েব ডেভেলপারের সাথে সম্পর্ক রাখতে পারেন আপনার বিজনেসে, আপনি এরকম করে রিয়াকশন দিতে পারেন, উনি আরো ভয় পেয়ে যাবে। ওই যে আপনার বিজনেস এখনো এত বছর ধরে বিজনেস করতেছে, এখন একটা ওয়েবসাইট নাই, কিভাবে হবে? যান আমার এরকম পরিচিত আছে ওনার কাছে যান, ডাক্তাররা যেরকম করে। হ্যাঁ, আমি যদি বলি যে আমি অমুক জায়গা থেকে, আমার নাম বলিয়েন, রাইট। ওই ডাক্তাররা যেরকম বলে যে আপনার এতদিন পড়াচ্ছেন এখন এখনো এটা তো পুরো রোগ বাড়ায় আসছেন আরো। আমার আম্মুকে আমার আম্মুকে একবার ঝাড়ি দিছিল ডাক্তার একটা, ওই যে মানে এতদিন ধরে বসে আছেন কেন জানো, এখান থেকে যান। আমার আম্মু বলছে ওখান থেকে যেতে হবে, বলছে না এখান থেকে যেতে হবে। ওটা হচ্ছে ওনার রেফার ইয়ে আছে যে কমিশন পাবে। আমার আম্মু বলতেছে আরো বেটারটাতে যাবে, এখন উনি বলতেছে না এখানে যেতে হবে। পরবর্তীতে এখন ডাক্তারের কথা তো সবাই মানে, কিছু করার নেই, তো ওইখানে যেতে হচ্ছে। তো এটা হচ্ছে বেসিক্যালি আপনাদের 3-4 জন বা 5-6 জনের সাথে একটা রিলেশন রাখতে হবে, যাতে আপনি ওইখান থেকে কমিশন নিতে পারেন। হ্যাঁ, কমিশন নেওয়া মানে ওইটা না যে আমরা কাউকে ঠকাচ্ছি, তার প্রয়োজন তার নিডটা আমরা ফিল আপ করছি, জাস্ট হচ্ছে হেল্প করা বা রেফারেন্স দেওয়া। হ্যাঁ, আবার এটাও খেয়াল রাখবেন, হ্যাঁ একসাথে মিলেমিশে কাজ করতে হবে। হ্যাঁ, রেফারেন্স দিবেন আবার ভালো পার্সনে দিন, কোনো এমন পার্সনে দিয়ে না যাকে আবার ঠকাবে। ঠিক আছে। সম্পর্ক একটা ভালো ইয়ে আসে থাকে। যেমন আমাকে অনেকে তো বলে যে ভাই আমাকে এরকম রেফারেন্স, আমি যে আপনার কাজ আমার নিজেরই ভালো লাগে না, আমি আরেকজনের কেন দিতাম? আপনার কাজ আমার নিজেরই ভালো লাগে না, এখন আমি আরেকজনকে কিভাবে রেফারেন্স দেবো আমাকে বলেন? আর কিছু বলতে পারি না। আর যদি ভালো লাগে আমি কাউকে বোঝায় টাকা লাগবে না আমার, আমি এমনি রেফারেন্স দেবো। এটা ভালো লাগার উপর ডিপেন্ড করবে। আপনার কাজ যদি ভালো হয় অবশ্যই আমি দিব। ঠিক আছে, এটা বুঝতে পারছেন? গুগল নলেজ প্যানেল, এটা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট। ঠিক আছে।